আমি আপনাদের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি, আমার বয়ফ্রেন্ড আছে। ও বেকার বলে আব্বা জোর করে আপনাদের ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছেন। বিয়ের আসরে কনের মুখ থেকে বরপক্ষ যখন এরকম উগ্র ধাঁচের কথা শুনল, তখন তারা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালো। উপস্থিত সবাই ভদ্র মার্জিত পরিবারের। বরপক্ষ থেকে এসেছে মোট 40 জনের মতো, এমনকি বরের মাও। বরের মা রেহানা পারভিন কনের বাবা হাবিব এহসানের দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বললেন, এসব কি হচ্ছে বেহাই সাহেব? এটা একটা বিয়ে বাড়ি। আমার জানা মতে একটু বাদেই কবুল বলে বিয়ে সম্পন্ন হবে, সেখানে আপনার মেয়ে এ ধরনের কথা বলছে কেন? বিয়েটা তো ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস মোমেন্ট। এই সময় এসব বলার মানে কি? ভদ্রমহিলা উচ্চশিক্ষিতা এবং স্মার্ট, তার কথায় একটা আভিজাত্যের ধার আছে। হাবিব এহসানের পরিবার মধ্যবিত্ত। ছোট মেয়ে তাহমিনার বিয়ে দিচ্ছেন তিনি। যেই ঘরে মেয়ের বিয়ে দিচ্ছেন অনেক বুঝে শুনে দেখে শুনেই দিচ্ছেন। বড় মেয়েটারও বিয়ে হয়েছে সম্ভ্রান্ত পরিবারে। ছোট মেয়েটা যে ঘরে বিয়ে দিচ্ছেন তারা আরও উচ্চবিত্ত অবস্থাশালী। ছেলে মিলিটারি আর্মির মেজর পদে কর্মরত রয়েছে। সব কিছু ঠিকঠাকই ছিল। আর 5টা স্বাভাবিক বিয়ের মতোই মোটামুটি মধ্যমানের আয়োজনে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন তিনি। অথচ বিয়ের আসরে এসে বাপের নাক কেটে দিল তার আদরের ছোট মেয়েটা। কাজী যখন সব কিছু ঠিকঠাক করে কবুল বলানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাহমিনা এই কথাগুলো জোরে জোরে বলে যেন বিস্ফোরণ ঘটালো। পুরো বিয়ে বাড়ির আনন্দময় স্বাভাবিক পরিবেশটা আর স্বাভাবিক রইল না। বর সাজে একটা সাদামাটা পাঞ্জাবি পরে হাত শক্তভাবে মুঠো করে রাখা মেজর সায়েম ইব্রাহিমকে একবার চোখভাবে পরখ করে নিলেন হাবিব এহসান। এই তো আর কিছুক্ষণ বাদেই বিয়ের কার্যাদি সম্পন্ন হলে তার ছোট মেয়ে তাহমিনার স্বামী হবে 28 বছর বয়সী এই ছেলেটি। তবে এই ছেলেটার বর্তমান প্রতিক্রিয়া তিনি বুঝতে পারছেন না। ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছেন না হাবিব এহসান। পুরো বিয়ে বাড়ির কোনায় কোনায় গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। সবাই একথা ও কথা বলা বলি করছে। তবে সায়েম ইব্রাহিমের কোনো প্রতিক্রিয়া নেই। শক্ত মুখ করে বসে আছে মেজর সায়েম ইব্রাহিম। হাবিব এহসান দরদর করে ঘামছেন। মানসম্মান যাওয়ার ভয়ে পেরেশানিতে ইতিমধ্যে বিপি বেড়ে গেছে তার। এরকম কঠিন পরিস্থিতিতে তিনি এর আগে কখনো পড়েননি, তাই জানেনও না কিভাবে সামাল দিতে হয়। কোনো মতে রেহানা পারভিনকে তিনি বললেন, আপনি ওর কথা কানে নেবেন না বেন। কাজী সাহেব, আপনি বিয়ের কার্যাদি শুরু করুন। না না, তা কি করে হয়? আপনার মেয়ের বিষয়টা আমরা খতিয়ে দেখব না? অবশ্য বিয়ের আগে খোঁজখবর নিয়েছি। আপনাদের মেয়ের কোনো ব্যাড রেকর্ড নেই, তাই তো ওকে আমাদের ছেলের বউ করে নিতে চেয়েছে। কিন্তু এখন কী সব বলছে আপনাদের মেয়ে? মা, তুমি সব খুলে বলো তো, কি সমস্যা? বিয়ে করবে না কেন? আর না করলে আগে বলনি কেন? হাবিব এহসানের কথা বেঁকে বসলেন রেহানা পারভিন। দেখে বোঝা যায় ভীষণই একরোখা আর বিচক্ষণ মহিলা তিনি। সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, নতুবা এরকম একটা পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধারণ করে আছেন। বরপক্ষের সবাইকে দমিয়ে রেখেছেন। তাহমিনাকে প্রশ্ন করতেই তাহমিনা তাকে জবাব দিল, আমি এই বিয়েটা কখনোই করতে চাইনি। আমি একজনকে ভালোবাসি, তার সাথে অনেক দিনের সম্পর্ক। কিন্তু ছেলেটা বেকার বলে আব্বা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনাদের ছেলের সাথে। কিন্তু আমার এক কথা, আমি বিয়েটা করব না। তাহমিনার কথা সত্যি। হাবিব এহসান তাহমিনার এই বিয়ের সম্বন্ধটা যখন এসেছিল তখন ওকে জিজ্ঞাসা করেছিলেন, তাহমিনার কি কোনো পছন্দ আছে? যদি থেকে থাকে তবে মেয়ের মতামত অবশ্যই নেবেন হাবিব এহসান। তবে যখন তিনি শুনলেন তার মেয়ে একজন বেকার ছেলেকে পছন্দ করে বসে আছে, তখন তিনি বেঁকে বসলেন। অবশ্য তার বেঁকে বসার আরও কিছু কারণ ছিল। তাহমিনা যেই ছেলেকে পছন্দ করে সে প্রচণ্ড বকে যাওয়া একটা ছেলে, পাশের এলাকায় থাকে। হাবিব এহসান চেনে ছেলেটাকে। ছেলেটার অনেক ব্যাড রেকর্ড রয়েছে।
তাই মেয়ের এই পছন্দকে তিনি মেনে নিলেন না, বরং ভালো সম্বন্ধটা যাতে হাতছাড়া না হয়ে যায় এজন্য তাহমিনাকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছিলেন তিনি। তবে কে জানতো তার মেয়ের পরিকল্পনা ছিল এসব। তার নাক কাটাবে তারই আদরের ছোট মেয়ে। হাবিব এহসান আর ভাবতে পারলেন না। ধপ করে চেয়ারে বসে পড়লেন তিনি, মাথা রগরগে। মেয়ের মুখের দিকে একবার চাইলেন। বধূ বেশে সাজে তার ছোট মেয়েটার চোখে মুখে একরত্তি লজ্জার ছিটে ফোটা নেই, আর না আছে সহমর্মিতা। ছোট মেয়েটা তার বরাবরই একটু একরোখা আর জেদি, ঠিক হাবিব এহসানের মতো। ইতিমধ্যে বিয়ে বাড়ির সবাই যা বোঝার বুঝে গেছে। এরপর কি হতে চলেছে কেউই বুঝে উঠতে পারছে না। রেহানা পারভিন তার সঙ্গে আসা মহিলা আত্মীয়দের সাথে আলাপ করছেন। ভদ্রমহিলার স্বামী জীবিত নেই, পরিবারে তিনিই একমাত্র কর্ত্রী। তার কথাতেই তার পরিবার চলে, এটুকু জানা হাবিব এহসান। এবার যদি তার মেয়ের বিয়েটা ভেঙে যায় তখন? ইতিমধ্যে প্যান্ডেলের এক কোণে তাহমিনার মামাতো বোন নাইমাকে দেখা গেল। ভেতর বাড়ি থেকে বেরিয়ে এসেছে ও উঠোনের সামনের প্যান্ডেলে। বলা নেই কওয়া নেই, তাহমিনার হাত ধরে ওকে উঠিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল নাইমা। এদিকে সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে নানান কথা বলতে লাগলো। তাহমিনা দাঁড়িয়ে আছে ওর মা হেমা বেগমের সামনে। হেমা বেগম একটা চর মারতে গিয়েও মারলেন না, হাত থমকে গেল তার। ছোট মেয়ের হাতে কখনোই কেউ গায়ে হাত তোলেনি, বরাবরই আহ্লাদ দিয়ে গেছে। আর এই আহ্লাদই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। হেমা বেগম কঠিনভাবে তাহমিনাকে প্রশ্ন করলেন, কি শুরু করেছো তুমি? আমাদেরকে তামাশার পাত্র বানাতে চাচ্ছ? আমরা কি শত্রু তোমার? আমি বিয়ে করতে চাই না আম্মা। শুরু থেকে এই বিয়ের সম্পূর্ণ বিরোধী আমি। নীরবকে কেন তোমরা পছন্দ করলে না? ও ভালো ছেলে। বাবা মা হয়ে আমরা কিভাবে ওই রকম একটা ছেলের সাথে তোমার বিয়ে দিই বলো? তুমি এরকম করছো কেন? কিছু বোঝো না তুমি? বাচ্চা রয়ে গেছো কেন এখনো? বয়স তো 19 পার হলো বলে। বাচ্চার বিয়ে তবে কেন দিচ্ছ আম্মা? এত কম বয়সে কেন দিচ্ছ আমার বিয়ে? একটুও কি বিবেকে বাঁচছে না তোমাদের? না, বাঁচছে না। এই বংশের মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তাই তোমারও হচ্ছে। আমি বিয়ে করব না আম্মা, নীরবকে ছাড়া অন্য কাউকে না, কখনোই না। তাহমিনা কঠোরভাবে বাদ সাধল। হেমাও দমে যাওয়ার পাত্রী নন। মেয়েকে ঘুরিয়ে একটা পুরনো পন্থা অবলম্বন করলেন। তাহমিনার হাত নিজের মাথায় রেখে বললেন, তুমি যদি এখন বিয়ের আসরে গিয়ে ভদ্রমতো চুপচাপ বিয়েটা না করো তবে আমার মরা মুখ দেখবে। তুমি এখন ওখানে যাবে, কবুল বলে বিয়ে করবে, ব্যাস। যদি আমি শুনেছি আবারও উল্টো পাল্টা কিছু করে আমাদের মান সম্মান ডুবিয়েছ, তবে এই ঘরেই আমি গলায় দড়ি দেব, না হয় বিষ খাবো। মায়ের কঠোর কথাগুলো শুনে আর দাঁড়াতে পারল না তাহমিনা। টলতে টলতে বাইরে বেরিয়ে আসলো। প্যান্ডেলের সামনে এসে সবার সামনে তিক্ত ভাব নিয়ে বলল, আমি রাজি আছি এই বিয়েতে। কাজী সাহেব বিয়ে পড়ান, দ্রুত করবেন, আমার গরম লাগছে। কথাটা শেষ করে মেজর সায়েম ইব্রাহিমের পাশে গিয়ে বসলো তাহমিনা। তাহমিনার পরিবারের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে এবার আসর চালল সায়েম ইব্রাহিম। ওকে উঠে দাঁড়াতে দেখে সবাই অবাক হলো। এতক্ষণ একটা কথাও বলেনি সায়েম। তবে এবার ওর কঠোরতা চোখ মুখ ঠিকরে বের হলো। বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিল সায়েম। সে যেন এই সময়টারই অপেক্ষা করছিল, যেন জানতো তাহমিনা ফিরে এসে বিয়েতে রাজি হওয়ার কথা বলবে। সায়েম এগিয়ে গেল তার মায়ের কাছে। রেহানা পারভিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার মাকে যেখানে অপমান করা হয় সেখানে আমি কখনোই থাকি না। আর সেখানে বিয়ে করা তো বহু দূরের প্রশ্ন। মা, সবাইকে নিয়ে চলুন ফিরে যাই। এই মেয়েটা আস্ত একটা বেয়াদব। এরকম বেয়াদব স্বভাবের মেয়েকে আমি বিয়ে করব না, যে নিজের মা বাবাকে সম্মান করতে পারে না। আম ড্যাম শিওর সে আপনাকে জীবনেও সম্মান করবে না।
মেজর সায়েম ইব্রাহিমের বউ হবে শান্ত, চুপচাপ মেজাজের। এরকম উগ্র মেজাজি মেয়ে কখনোই আমার বউ হওয়ার যোগ্য নয়। রেহানা পারভিন যেতে চাইলেন না। কেন জানি তার এই তাহমিনা মেয়েটাকে পছন্দ হয়েছে। কি তেজ কথার, সে কি দাপট, একদম তারই মতো। মেয়েটার মধ্যে কি যেন একটা আছে যা অন্যদের মধ্যে তিনি দেখেননি। কম তো মেয়ে দেখলেন না জীবনে। মেয়েটা আলাদা, কি যেন একটা সবার থেকে আলাদা করে রেখেছে ওকে। নিজেরই প্রতিবিম্ব কিছু অংশ যেন তাহমিনার মধ্যে দেখতে পেয়েছেন রেহানা পারভিন। মেয়েটাকে তার মনে ধরেছে ছেলের বউ হিসেবে। মেয়েটার অতীতকালের প্রেম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রেহানা পারভিন আধুনিক মনস্ক মানুষ, তাই ব্যাপারটাকে খুব একটা জোরালোভাবে নেননি তিনি। তবে হ্যাঁ, এখানে ঘটে যাওয়া এই সম্পূর্ণ ঘটনায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। তবু সব কিছু সামলে নেওয়ার বিচক্ষণতাও তার আছে। রেহানা পারভিন ছেলের হাত চেপে ধরে বললেন, এই মেয়ে কি আমাদের ঘরের বউ করব সায়েম? আমার একমাত্র ছেলের বউয়ের দাপট তো এরকমই হওয়া উচিত। তুমি এই বিয়েটা করবে সায়েম। মেয়েটার মাথার তার বোধহয় একটু ছেঁড়া, তবে সে আমি ঠিক করে নেব। তুমি চিন্তা করো না। আমার এই সিদ্ধান্তকে চাইলে তুমি আমার আহ্লাদীপনা বলতে পারো, তবু মায়ের এই স্বাদ অপূর্ণ রেখো না প্লিজ। পৃথিবীতে একজন মাত্র মানুষের নিকটে মেজর সায়েম ইব্রাহিম অন্যরকম, নিরেট। মাকে সে সর্বোচ্চ সম্মান করে, মায়ের কোনো কথা ফেলে না, অপূর্ণ রাখে না। অতি মাতৃভক্তি বললেও ভুল হবে না। তবে এর নামই বোধহয় ভালোবাসা। মায়ের এই কথাটাও কোনোভাবেই ফেলতে পারল না সায়েম। পুনরায় বিয়ের আসরে গিয়ে বসলো। বিয়েটা হয়ে গেল শীঘ্রই। তাহমিনার পরিবারের সবাই হাঁপ ছেড়ে বাঁচল, আর সায়েমের পরিবারের আত্মীয় স্বজনরা নিজেদের মধ্যে বিরোধপূর্ণ ভাব প্রকাশ করতে লাগলো। যদিও যেখানে পরিবারের কর্তৃ আর তার একমাত্র সন্তানেরই কোনো আক্ষেপ নেই, সেখানে তাদের কথা বলা অনর্থক বলে মনে হলো তাদের। তবে তাহমিনার সম্পর্কে একটা বিরূপ ভাব ছড়ালো তাদের মনে। তাহমিনার পরিবারের সবাই তাড়াহুড়ো করলো খুব। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। তাহমিনার লাগেজে জিনিসপত্র সব কিছু গুছিয়ে দিয়েছে ওর বড় বোন আর মা। তাহমিনা চুপচাপ ঘরে বসে সবার কর্মকাণ্ড দেখছে। বাইরে বরপক্ষ অপেক্ষা করছে। রেহানা পারভিন আলাদাভাবে হাবিব এহসানের সাথে কিছু কথা বলছেন। তাহমিনার জিনিসপত্র সব কিছু গোছগাছ করা হয়ে গেলে হেমা বেগম ওর কাছে আসলেন। মেয়ের পাশ ঘেঁষে বললেন, আল্লাহ যত যা করার বাপের বাড়িতে করেছ, ও বাড়িতে গিয়ে কোনো প্রকার বেয়াদবি করবে না। তোমার উগ্রতা আমরা সহ্য করলেও ওরা কিন্তু সহ্য করবে না। তোমার আব্বা কিন্তু খুব কষ্ট পেয়েছেন তোমার এরকম আচরণে। জীবনে এই প্রথম তুমি তার মনে এভাবে আঘাত করলে। ধাক্কাটা সামলানো খুব কঠিন। যাক, ভালোই ভালোই ব্যাপারটা মিটে গেছে, এই শুকরিয়া আল্লাহর কাছে। যাওয়ার আগে তোমার আব্বার কাছে ক্ষমা চেয়ে সুন্দরভাবে দুটো কথা বলে যেও। হেমা বেগম থামলেন। আবার পুনরায় ফিসফিস করে তাহমিনাকে উদ্দেশ্য করে বললেন, যার সাথে তোমার বিয়ে হয়েছে সে কিন্তু প্রচুর বদরাগী, প্রবল আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, খুবই স্ট্রিক্ট আর নিয়ম নিগর। যদিও এটা শোনা কথা, কতটুকু সত্যি জানি না। আমাদের এখানকার মতো আচরণ কিন্তু ওখানে পাবে না। আর তোমার স্বামীকে সমঝে বুঝে চলবে, কখনো তাকে হেয় করে কথা বলবে না। আর শ্বশুরবাড়িতে বুঝে শুনে কথা বলবে, না পারতে মুখ খুলবে না, বোবা হয়ে থাকবে। তুমি মুখ খুললেই তো বিস্ফোরণ ঘটে। মায়ের কথার পিঠে কোনো কথা বলল না তাহমিনা। বিয়েতে কবুল বলা অবধি থেকে মুখে কুলু পেটে রেখেছে সে। যে কেউ এই মুহূর্তে তাহমিনাকে দেখলে বলে দিতে পারবে যে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিবাহ বিদায় পর্ব সম্পন্ন করা হলো। তাহমিনাকে প্রাইভেট কারে বসিয়ে বিদায় দিলেন তাহমিনার বাবা। তাহমিনার মা বাইরে আসেননি, ঘরে জানালা দিয়েই মেয়ের বিদায় দেখছিলেন তিনি। তাহমিনার বাবা হাবিব এহসান মেয়ের হাত পাশে শক্ত মুখে বসে থাকা
মেয়ে জামাই মেজর সায়েম ইব্রাহিমের হাতে তুলে দিয়ে বললেন, আমার আদরের মেয়েটাকে ভরসা করে তোমার হাতে তুলে দিলাম বাবা, দেখে রেখো ওকে। শ্বশুরের কথা ছোট্ট করে আচ্ছা বলে জবাব দিল সায়েম। তারপরে কানে হেডফোন গুঁজে সিটে হেলান দিয়ে চোখ বুজে ফেলল। হাবিব এহসান সরে গেলেন। মেয়ে বিদায়ের শোকে তার চোখের কোণে রূপালী অশ্রু চিকচিক করছে। তা লুকাতে দ্রুত চলে গেলেন তিনি। তাহমিনা পরিবারের তেমন কাউকেই পেল না বিদায়ের সময়। হয়তো বিয়ের পূর্বেকার ঘটনার জন্য সবাই তার উপর ক্ষিপ্ত। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তাহমিনা, যদিও এতে ওর বিশেষ কোনো আক্ষেপ নেই। আপাতত জোরপূর্বক দেওয়া এই বিয়ের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। গাড়ি চলতে শুরু করেছে। এই গাড়িতে শুধুমাত্র তাহমিনা আর মেজর সায়েম ইব্রাহিম, আর সামনের দুটো মাইক্রোবাসে তাহমিনার শ্বশুরবাড়ির লোকজন। তাহমিনার কোনো রকম অনুভূতি কাজ করছে না। পাশে বসে থাকা জলজ্যান্ত লোকটাকে ঘুরেও দেখল না সে, যদিও না তাকিয়ে অনুভব করতে পারল লোকটারও তাকে নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই। সিটে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে, কানে সাদা রঙের হেডফোন। এই মুহূর্তে তাহমিনার মস্তিষ্ক বলছে, ঘুমিয়ে পড় তাহমিনা। তাহমিনা করলো তাই। বরাবরই সে মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনে চলে। সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। শ্বশুর বাড়িতে পৌঁছাতে কত সময় লাগলো তাহমিনা জানা নেই। ও যখন ঘুম থেকে উঠল তখন নিজেকে একটা রুমের বিছানায় আবিষ্কার করলো। ঘাড় ঘুরিয়ে দেখতেই রুমের সোফায় বসে থাকা একটা মেয়ে উঠে আসলো তাহমিনার দিকে। মেয়েটাকে বিয়ের সময় বরপক্ষের সাথেই দেখেছে তাহমিনা। টেবিলের উপরে থাকা শরবতের গ্লাসটা তাহমিনার হাতে ধরিয়ে দিয়ে মেয়েটা বলল, আমি সিনথিয়া, আপনার ননদ, সায়েম ভাইয়ার চাচাতো বোন। এই শরবতটুকু খেয়ে নিন বৌমনি, ক্লান্তিভাব কেটে যাবে। তাহমিনা মেয়েটার দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, আমাকে এখানে নিয়ে এসেছে কে? আমি তো গাড়িতে। টানা 5.5 ঘন্টা জার্নি হয়েছে। গাড়িতে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। চাচিমা আপনাকে জাগাতে নিষেধ করেছিল, তাই ভাইয়া আপনাকে কোলে তুলে রুমে নিয়ে এসেছে। এটা আপনার শ্বশুর বাড়ি, আপনার হাজব্যান্ডের রুম। সিনথিয়ার কথা শুনে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না তাহমিনা। নিজ মনে কী ভাবলো জানা নেই ওর। তবে ভদ্রতাকে পুরোপুরি একপাশে রেখে গ্লাসের শরবতটুকু সম্পূর্ণ এক চুমুকে খেয়ে ফেলল। শরীর ক্লান্তিতে অসাড় হয়ে এসেছে। সারাটা দিন কম ধকল তো যায়নি ওর উপর থেকে। সিনথিয়া বোধহয় তাহমিনাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারল। বলল, আপনি কি রাতের খাবার খেয়ে ঘুমাবেন বৌমনি? না, খিদে নেই, ঘুমিয়ে পড়ছি। তাহলে আপনি অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন। চাচিমা নিচতলায় অতিথিদের সাথে আলাপ করছেন। আমাকে বলেছেন আপনার সাথে তার কিছু কথা আছে, একটু পরেই আসছেন। তাহমিনা ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। সিনথিয়া রুম থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরই রুমে আসলেন সায়েমের মা রেহানা পারভিন। বিছানায় তাহমিনার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শোনো আম্মা, তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। তাহমিনা ভদ্রভাবে মাথা নাড়িয়ে সায় জানালো। রেহানা পারভিন বলা শুরু করলেন, সায়েমের বাবা সোবান তাহের একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ মিলিটারি আর্মির লেফটেন্যান্ট কর্নেল, সঙ্গে একজন আন্ডার কভার প্যারা কমান্ডো স্পেশাল ফোর্সের অফিসার। সায়েমের যখন 15 বছর বয়স তখন সোবানকে আফ্রিকার কঙ্গোতে একটা মিশনের জন্য যেতে হয়েছিল, তবে ফিরে আসলো তার লাশ। স্বামীর মৃত্যুর ধাক্কাটা তখন সামলানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। তার ওপর আবার একমাত্র ছেলের চিন্তা। তবে আমি দুর্বল হয়ে যাইনি। একটা কথা মনে রাখবে, জগতে সবচেয়ে বেশি অবহেলা, অত্যাচারের শিকার হয় দুর্বলরা, আঘাত পায় বেশি। আমার এটা ধারণা ছিল, স্বামীহারা এক সন্তান পালন করা মহিলাকে সমাজ সব দিক থেকে তিক্ত করতে ব্যস্ত থাকে। কিন্তু আমার নিজেকে এবং নিজের সন্তানকে আত্মরক্ষা করার বুদ্ধি ও কৌশল থাকার কারণে আজ আমি এখানে। স্বামী নেই, তবু আমার শ্বশুর বাড়িতে আমারই রাজ, সর্বত্র সম্মান আমার।
এটা গড়তে বহু সময় লেগেছে। সায়েমের কেরিয়ার আমি নিজে হাতে গড়ে দিয়েছি। ওকে সবসময় উৎসাহ দিয়ে ওর বাবার মতো কঠোর একরোখা তৈরি করেছি, দেশপ্রেমিক হতে শিখিয়েছি। আমি সবসময় চাইতাম সায়েমের জন্য একটা নম্র ভদ্র মেয়ে আনবো। তোমাকে প্রথমবার দেখি সেরকমই ভেবেছিলাম, কিন্তু আজ বিয়ের সময় ভুল ভাঙল। তুমি 19 বছর বয়সে আবেগী একটা মেয়ে, তা তোমাকে দেখলেই বোঝা যায়। আবেগে পড়েছ, সময় যাক, সব আবেগ কাটবে, বাস্তবতা বুঝতে শিখবে। আসল যেই কথা, তুমি আমার আদরের ছেলের বউ। ভুল করলেও তোমাকে বুঝিয়ে সুঝিয়ে শেখানোর কর্তব্য আমারই। আমার ছেলেটা তোমার থেকে গুণে গুণে 8 বছরের বড়, তাই ওকে হয়তো বোঝা কঠিন হবে তোমার পক্ষে। সহজভাবে বললে, তুমি কিছুটা উগ্র স্বভাবের, আর সায়েম এই স্বভাব পছন্দ করে না, তাই ওকে মেজাজ দেখাবে না, বুঝেছো মা? তাহমিনা যথাসম্ভব নিজেকে শান্ত রেখে মাথা নাড়ালো। তার মায়ের কথা অনুযায়ী এই বাড়িতে তাকে নিজের জবান বন্ধ রেখে থাকতে হবে। আপাতত সেই চেষ্টাটুকু করছে তাহমিনা। রেহানা পারভিন আবার বললেন, শোনো, সায়েম বাড়িতে নেই, ঢাকা গেছে কোনো একটা কাজে, তাই তোমাকে একাই থাকতে হবে। একা থাকতে পারো তো? অসুবিধা হলে না হয় সিনথিয়া অথবা অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছে। না থাক, প্রয়োজন নেই, আমার একা থাকার অভ্যাস আছে। শাশুড়ির কথায় বাদ সাধল তাহমিনা। সে তো বরং একাই শান্তিতে থাকতে চায়। এবারের কারো সাথে সখ্যতা করার বিন্দুমাত্র ইচ্ছাও নেই। রেহানা পারভিন তাহমিনার ঘুমানোর জন্য বিছানা প্রস্তুত করে দিলেন। যাওয়ার সময় বলে গেলেন, সায়েম যেহেতু জরুরি কাজে গেছে, তাই ফিরতে 2-3 দিন অথবা তারও বেশি সময় লাগতে পারে। সিউরিটি নেই। এখন তুমি যেহেতু ওর স্ত্রী, তাই ওর সম্পর্কে সব আপডেট জেনে রাখা দরকার তোমার। আর শোনো, সিনথিয়া এসে সায়েমের নাম্বার দিয়ে যাবে তোমাকে। ওকে কল করে ভালো মন্দ কথা বলবে, ওর সাথে মেশার চেষ্টা করবে। রেহানা পারভিন রুম থেকে চলে গেলেন। তিনি যেতেই তাহমিনা মুখ ভেঙচে বলে উঠল, ওহ, ভালো মন্দ না ছাই, বললেই হয়ে গেল নাকি? একটা লোককে ঠিকমতো চিনি না, জানি না, চট করে ভালো মন্দ কথা বলে নেব? মগের মূল্যক নাকি? তাহমিনা কারোর সাথে অত ভালো মন্দ কথা বলতে পারে না, নিজের গোষ্ঠীর লোকেদের সাথে বলে না, আর কোথায় তো এই ঘন্টা কয়েকের চোখে দেখা মানুষজন। তাহমিনাও তো সস্তা নয়। বলতে বলতে বিছানায় বসে পড়ল তাহমিনা। হঠাৎ মনে পড়ল, তার আজ রাতে শান্তিতে একটু ঘুম হবে হয়তো। গত কয়েকদিন বিয়ে ভাঙার পরিকল্পনা করতে করতে দুশ্চিন্তায় ঠিকমতো ঘুমই হয়নি তাহমিনার। এখন সে আরাম করে ঘুমাবো। তাহমিনার আনন্দ লাগছে এই ভেবে যে ওই কাঠখোট্টা শক্ত মুখের লোকটা ওর সামনে নেই। লোকটাকে দেখতে হচ্ছে না তাহমিনার, বরং দেখলেই অখুশি হতো সে। মনের ভেতর উসখুস করত। ভরা মজলিসে লোকটা তাকে বেয়াদব, উগ্র বলে অপমান করেছে। এমন অপমান তাহমিনার 19 বছরের জীবনে কেউ কখনো করেনি, এমনকি ওর মা বাবাও নয়। উগ্র, রাগচটা স্বভাব তাহমিনার। বরাবরই সবাই ওকে সমঝে চলে। তবে বর্তমানে এই শাশুড়ি নামক মহিলাটিকে বেশ পছন্দ হয়েছে তাহমিনার। ভদ্রমহিলার কথার ঝাঁজ ও ধাঁচ এবং আভিজাত্য অভিভূত করেছে তাহমিনাকে। ভদ্রমহিলার সরাসরি কথাগুলোই বরং ভালো লেগেছে ওর। ইনিয়ে বিনিয়ে কথা বলা মেয়ে লোক ওর একদমই পছন্দ নয়। সেই হিসেবে এই ভদ্রমহিলাকে সভ্য শাশুড়ির কাতারে এক নিমিষেই ফেলা যায়। তাহমিনা ভাবনায় মগ্ন ছিল, বালিশে হেলান দিয়ে। তখনই সিনথিয়া ও আরও একটা মেয়ে আসলো। নিচতলা থেকে হট্টগোলের শব্দ পেয়ে ও বুঝেছিল বাড়িতে জনসংখ্যা নেহাত কম নয়, আর এরা তো যৌথ পরিবার, একথা জানা আছে তাহমিনার। সিনথিয়া এসে সাথের মেয়েটাকে পরিচয় করিয়ে দিল। এই মেয়েটাকেও বিয়ে বাড়িতে বরযাত্রীর সাথে খেয়াল করেছে তাহমিনা। মেয়েটার নাম কাকলি, সায়েমের আরেক চাচাতো বোন। সিনথিয়া ও কাকলি বেশিক্ষণ থাকলো না। তাদের চাচিমার কথা অনুযায়ী তাহমিনার হাতে সায়েমের ফোন নাম্বার টুকে দেওয়া কাগজটা গুজে দিয়ে রুম ছেড়ে বেরোলো ওরা যেতেই কল করলো তাহমিনা নিজের একমাত্র কাছের বান্ধবী মারিয়ামকে। মারিয়াম তাহমিনার বিয়েতে আসেনি, অবশ্য
তাহমিনার কথাতেই। তাহমিনা ভেবেছিল বিয়েটা ওর পরিকল্পনা মাফিক হবে না, ভেস্তে যাবে। সেখানে নাটক তামাশার মধ্যে শুধু শুধু মারিয়ামকে আনার প্রয়োজন নেই। কিন্তু শেষমেশ বিয়েটা হলো। বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার আগে মারিয়ামকে ফোনে সব কিছু জানিয়েছিল তাহমিনা। বলেছিল রাতের দিকে কল দেবে। তাহমিনা কল দিতেই সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো মারিয়াম। চটপটে কণ্ঠ শোনা গেল ফোনের ওপাশ থেকে। তোর কলের অপেক্ষাতেই ছিলাম আমি। তুই কি এখন শ্বশুর বাড়িতে? তো আর কোথায় থাকবো? ও হ্যাঁ, তাই তো, উত্তেজনায় ভুলে গেছিলাম। শোন, তোর কি নীরব ভাইয়ের সাথে কথা হয়েছে? কল দিয়েছিলাম ওকে, কলে পাইনি। এতক্ষণে আমার বিয়ের খবর নিশ্চয়ই পেয়েছে। ও হয়তো ভুল বুঝবে রে আমাকে। ভাববে টাকার জন্য বড়লোক ছেলেকে বিয়ে করে নিয়েছে ওকে ছেড়ে। আফসোসের সুরে কথাটা বলল তাহমিনা। ওপাশ থেকে মারিয়াম বলল, আরে ভুল বুঝার অবকাশ তো পাক আগে। কেন, কি হয়েছে? নীরবের খবর কিছু জানিস তুই? বল মারিয়াম। নীরব ভাইয়া জেলে। আজ এলাকায় একটা মারামারির স্ক্যান্ডালের জন্য তাকে পুলিশ নিয়ে গেছে। নীরবের খবর শুনে তাহমিনার কান্না পেল। মারিয়াম আর নীরব একই এলাকার, তাই মারিয়ামের কাছ থেকেই সচরাচর নীরবের খবর পাওয়া যায়। তাহমিনা হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, দেখেছিস মারিয়াম, ওকে আমি কতবার বলেছি মারপিট না করতে, ও আমার কথা শোনে না। আবার জেলে গেল। কবে বের হবে বলতে পারিস? 2-1 দিনের মধ্যেই বের হয়ে যাবে। এলাকার লোকজন বলা বলি করছিল। আমি তো তাই জানি। তাহমিনা হেসকি তুলে মারিয়ামকে বলল, ও জেল থেকে বের হয়ে আসলে আমাকে জানাবি। এখন রাখছি, শরীর খারাপ লাগছে আমার, ঘুম দরকার। কল কেটে দিল তাহমিনা। মুখে শাড়ির আঁচল চেপে কান্না করতে করতে বালিশে মাথা রাখলো। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে বালিশে পড়তে লাগলো টুপটুপ করে। তাহমিনা ধীরে ধীরে চোখ বুজে আসলো। ঘুমের ঘরে বিড়বিড় করেও বলতে লাগলো, তোর জীবনের দুঃখের অধ্যায় শুরু তাহমিনা। যেই সুখের আশা তুই করেছিলি সেই সুখ তোর কপালে সইল না রে। তাহমিনার যখন ঘুম ভাঙল তখন সূর্য সবে উদয় হয়েছে আসমানে, আঁধার কেটে গিয়েছে। সচরাচর বাপের বাড়িতে থাকতে তাহমিনার ঘুম ভাঙত সকাল 9টা-10টার দিকে। তবে এখন ভিন্ন পরিবেশে এসে ঘুম জটিল হয়ে গেছে ওর। এত সকালে ঘুম থেকে ওঠার পরে কি করবে তাহমিনা বুঝে উঠতে পারছিল না। তাই প্রথমে শাড়ি পাল্টে আরেকটা শাড়ি পরে নিল। হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসতেই খেয়াল করলো এই রুমের ভেতরে আরও একটা রুম রয়েছে, যেটা ও রাতের বেলা লক্ষ্য করেনি। অবশ্য রাতে লক্ষ্য করার ইচ্ছাও ছিল না। ঘরটাকে খুঁটিয়ে দেখেই নিও। তাহমিনা বিছানা যেখানটাতে বসেছিল ঠিক তার সোজাসুজি দেয়াল বরাবর একটা দরজায় সিটকিনি আটকানো। তাহমিনা বরাবরই ভীষণ কৌতূহলপ্রবণ মেয়ে। ঘরটাতে কি আছে দেখার জন্য নিজের কৌতূহল এড়াতে পারল না। চটজলদি উঠে সামনের দরজার সিটকানি খুলে দিল। দরজার সিটকানি খুলতেই একটা সাধারণ ঘর চোখে পড়ল তাহমিনার। ঘরের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা স্টাডি রুম। একপাশে একটা বড় আন্দাজ 5-6 ফুটের লম্বা বুকশেলফ, তার পাশ ঘেঁষে স্টাডি টেবিল। বুকশেলফ আর টেবিলে অনেক বইপত্র রাখা। ঘরটাতে আরও কিছু আসবাব রয়েছে, এই যেমন সোফা, একটা ছোটোখাটো আলমিরা আর একটা সেন্টার টেবিল। তাহমিনা অনেকক্ষণ সময় কাটালো সেখানে। বুকশেলফ থেকে বইপত্র নিয়ে নেড়েচেড়ে দেখল, যদিও এসবে বিশেষ আগ্রহর কোনো কালেই ছিল না। রুমের ব্যালকনি থেকে ঘুরে এসে ও নিজের থেকেও সাইজে ছোট আলমিরাটের সামনে দাঁড়ালো। আলমিরাটা দেখতে বড়ই অদ্ভুত। এরকম সাইজের আলমিরা এর আগে কখনো দেখেনি তাহমিনা। অতিরিক্ত কৌতূহলের বশে আলমিরার ড্রয়ারগুলো একে একে খুলল তাহমিনা। দুটোতে কিছু কাগজপত্র রাখা, দলিল ও শীটের মতো। ওগুলো ঘাটল না তাহমিনা। তবে শেষের ড্রয়ারটা খুলতেই চক্ষু চড়ক গাছ হল ওর। একটা কালো রঙের রিভলভার দেখা যাচ্ছে।
পাশে একটা সিরিজ কাগজে কিছু রূপালি গুলি চকচক করছে। তাহমিনা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। হাত পা অবশ হয়ে এসেছে ওর। মুখ থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে এলো, হায় আল্লাহ, এসব কি? তাহমিনার এক মুহূর্ত দাঁড়ালো না ওই ঘরে। দৌড়ে বের হয়ে আসলো। সিটকানি টেনে দিয়ে বেডরুমের সোফায় বসে হাঁপাতে লাগলো। হাত পা ঘেমে গেছে। ওর মাথায় এখন অনেকগুলো বিষয় ঘুরপাক খাচ্ছে। এই লোকটা যদি একজন সোলজার হয় তবে তার কাছে রিভলভার কি করছে? এসব জিনিস কি এতই সস্তা যে যার তার কাছে থাকতে পারে, নাকি এই ধরনের লোকদের কাছে থাকে? তা না হলে হতে পারে লোকটা কোনো অবৈধ কাজ বা কুকর্মের জন্য এটা রেখেছে নিজের কাছে। তবে কি ভুল লোকের পাল্লায় পড়লি তাহমিনা? এর থেকে তো নীরব শতগুণে ভালো ছিল। তাহলে নীরবের সাথে তোর বিয়ে দিতে পারতো মা বাবা। তাহমিনাকে এবার চরম ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তা চেপে ধরল। সোফায় স্তব্ধ হয়ে বসে রইল, ফ্লোরের দিকে এক মনে তাকিয়ে রইল। এভাবে কতক্ষণ কাটলো কে জানে। তাহমিনার ধ্যান ভাঙল সিনথিয়ার ডাকে। সিনথিয়া রুমে এসেছে মাত্র। তাহমিনাকে বলল, সকালের নাস্তা তৈরি হয়ে গেছে বৌমনি, আপনাকে ডাকছে চাচিমা। তাহমিনা একটু ইতস্তত করে বলল, আমার খাবারটা রুমে দিয়ে গেলে ভালো হয়। সিনথিয়া কোনো কথা না বলে মাথা নেড়ে চলে গেল। রেহানা পারভিন ডাইনিংয়ে খাবার রাখছিলেন। সিনথিয়া এসে জানালো তাহমিনা রুমে খাবার দিতে বলেছে। কথাটা শুনে সায়েমের ছোট চাচি ডলি বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। দেখেছেন বড় ভাবি, মেয়েটা এসে থেকে দাম্ভিকতা দেখাচ্ছে। কাল তো আপনাদের মান সম্মান খেয়ে শান্তি হয়নি, তাই এখন আপনার মাথাটাও খাচ্ছে। এই মেয়ের সমস্যা আছে ভাবি, একে বিদায় না করলে সংসার পুড়ে ছাই কয়লা হয়ে যাবে। আর দেখবেন সায়েমও একে রাখবে না, দুদিনের মাথায় বাড়ি থেকে বিদায় করবে। ডলির কথা শুনে কিঞ্চিত ভ্রু কুঁচকে রেহানা পারভিন বললেন, খাচ্ছিলে, চুপচাপ খাও ডলি, আমার ছেলের বউ, আমি বুঝবো। ডলি দমে গিয়ে চুপচাপ খেতে লাগলেন বিরক্তির সহিত। রেহানা পারভিন একটা প্লেটে খাবার বেড়ে লম্বা বারান্দার পাশের সিঁড়িটা বেয়ে দোতলায় চলে গেলেন। তাহমিনা লাগেজের জিনিসপত্র বের করে দেখে নিয়ে আবার গুছিয়ে রাখছিল। রেহানা পারভিনকে দেখে ভদ্রতার সাথে সরে গিয়ে পাশে বসার জায়গা করে দিল। রেহানা পারভিন খাবারের প্লেট একপাশে রেখে তাহমিনাকে কিছু কথা বলার জন্য বেশ আটঘাট হয়ে বসলেন। তারপরেই ঝেড়ে কেসে বলতে শুরু করলেন, শোনো মা, তোমার উপরে আস্থা রেখেই কিন্তু বিয়েটা ভাঙতে ভাঙিনি আমি। অবশ্যই এতটা উদারও আমি নই। দুই পক্ষের কথাই চিন্তা করেছি। বিয়েটা ভাঙলে তোমার মা বাবার মান সম্মান তো ডুবে যেতই, সঙ্গে আমাদের রেপুটেশনও ডাউন হতো। তাছাড়াও এর বাইরে যদি বিবেচনা করে ভাবো, তবে তুমি মেয়েটাকে আমার মোটামুটি পছন্দ হয়েছে এবং অন্তর থেকে কিছুটা ভরসা করতে পেরেছি বলেই ছেলের বউ করে এনেছি। আমরা জয়েন্ট ফ্যামিলি, তোমরা তো জয়েন্ট ফ্যামিলিতে ছিলে না, তাই হয়তো তোমার এত মানুষের সঙ্গে মেশার অভ্যাস নেই, অথবা অন্য কারণ থাকতে পারে। তবে তোমাকে সবার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে এখন থেকে। আমাদের বাড়িতে খাওয়ার পর্ব সকালে একসাথে বসেই সারা হয়। আজ ঘরে খাচ্ছ, নতুন বউ, ঠিক আছে, কিন্তু এরপর থেকে আমাদের সাথেই বসে খেও, কেমন? নতুবা তোমার সম্বন্ধে পরিবারের অন্যদের মনে বিরূপ মনোভাব তৈরি হবে। তাহমিনা শুধু মাথা নেড়ে সায় জানালো রেহানা পারভিনের কথায়। অদ্ভুত ব্যাপার হলো, এসে থেকে এই ভদ্রমহিলার একটা কথা, একটা আচরণও খারাপ লাগছে না তাহমিনার। কেমন যেন মাতৃসুলভ আচরণ পাচ্ছে এই শাশুড়ি সম্পর্কের মানুষটির থেকে। মনে হচ্ছে তিনি তাহমিনার ভালোর জন্যই এসব করছেন। ব্যাপারটা মনে মনে বেশ উপভোগ করলো তাহমিনা। বেশ নতুনত্ব তো, নতুনকে জানার বরাবরই প্রবল আগ্রহ ওর। আর এই নতুনটাকে ও সহসা গ্রহণ করার চেষ্টা করবে বলে মনস্থির করলো। আর কেউ না হোক,
এই মানুষটির কথাও শোনার চেষ্টা করবে। রেহেনা পারভিন তাহমিনাকে খাবার খেয়ে নিতে বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। তাহমিনা খাবার খেয়ে নিল, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যালকনিতে গেল। এর মধ্যে সিনথিয়ার কাকলি নামক মেয়ে দুটি এসে গেছে একবার। ওরা মূলত তাহমিনার সাথে সখ্যতা গড়তে চাইছে। বেশ মিশুক স্বভাবের মেয়ে বলে মনে হলো তাহমিনার, তবে ও এদের সাথে কোনোভাবেই মিশতে রাজি নয়। ভবিষ্যৎটা আপাতত অন্ধকার দেখছ। কি করবে কি হবে ভেবে পাচ্ছে না। বেকার সময়টাতে হঠাৎই ফোনে মেসেজ নোটিফিকেশন আসলো টুংটাং শব্দে, নীরবের নাম্বার থেকে। তাহমিনার হৃদস্পন্দন চঞ্চল হলো। সঙ্গে সঙ্গে মেসেজ সিন করলো। নীরব মেসেজে লিখেছে, মিনা শোনো, নিশ্চয়ই ঘটনা শুনেছে। আমি জেল থেকে বের হয়েছি বহু কষ্টে, 5,000 দিয়ে। এখন পুলিশকে আবার প্রায় 1,000 মতো টাকা দিতে হবে, না হলে আবার জেলে চালান দেবে আমাকে। আমার কাছে টাকা নেই এখন। কি অবস্থা জানোই তো। তুমি কি অতগুলো টাকা দিতে পারবে আমাকে বিকাশে? তাহমিনা চিন্তিত হলো নীরবের মেসেজ দেখে। আচ্ছা, নীরব কি ওর বিয়ের ব্যাপারে জানে না? প্রশ্নটা তাহমিনার মনে এলো। ভাবলো হয়তো জানে, তবে এত ঝামেলার মধ্যে এসব নিয়ে কথা বলতে পারছে না। তাহমিনা আগ বাড়িয়ে কিছু বলল না তৎক্ষণাৎ। এত দুশ্চিন্তার মধ্যে আরও চিন্তা নীরবের মনে না ঢুকিয়ে দেওয়াই ভালো। পরে দেখা করে টাকা দিয়ে বলবে তখন। তাহমিনা দেখা করতে চাইল নীরবের সাথে, তাই বলল সরাসরি দেখা করে নাও টাকা, আর তোমার সাথে একটু দেখা করে কথা বলা দরকার আমার। নীরব মেসেজে তাহমিনাকে দেখা করা প্লেস ও টাইম ডিটেলস জানিয়ে দিল। তাহমিনাকে কনফার্ম করলো সে দেখা করবে। তবে কল কাটার পরে দুশ্চিন্তায় পড়ল তাহমিনা। বাপের বাড়ি হলে যে কোনো সময় দেখা করা যেত, তবে এখন নীরবের সাথে দেখা করবে কি করে সে? আর এখান থেকে দেখা করার জায়গাটা বেশ দূরে। সঙ্গে সঙ্গে নীরবকে আবার মেসেজ করলো তাহমিনা, জানালো সমস্যার কথা। নীরব নির্দ্বিধায় বলল, তুমি এখন যেখানে আছো সেখানকার লোকেশন দাও, আমি সেখানেই আসব। তাহমিনা ঠিকানা জানালো নীরবকে। নীরব কোনো বাড়তি প্রশ্ন না করে বলল, আর শোনো, বাড়তি কিছু টাকা রেখো। একজনের কাছ থেকে ধার করে রওনা দিচ্ছি। যাতায়াত খরচ ধার করে নিচ্ছি, আসার পরে তোমার কাছ থেকে নিয়ে নেব। যাওয়ার টাকাটাও হিসাব করে রেখো, ওটাও নেব। তাহমিনা জবাবে বলল, আচ্ছা তুমি সাবধানে এসো, এখনই রওনা দাও, বিকালের মধ্যে পৌঁছে যাবে। দুপুরের খাবারের পর থেকে তককে তককে ছিল তাহমিনা। কিভাবে বের হবে এ বাড়ি থেকে? নীরব মেসেজ করেছে কিছুক্ষণ আগে, ও প্রায় পৌঁছে গেছে। তাহমিনাকে দ্রুত বের হতে বলেছে। তাহমিনা ঘড়িতে সময় দেখল 3:30টার বেশি বাজে। তাহমিনা রুম থেকে বের হলো। এই রুমটা দোতলার এক কোণে। পাশের বাকি রুমগুলোর দরজা অর্ধেক করে খোলা, ওগুলোতে কতগুলো মানুষ দেখা যাচ্ছে। তাহমিনা সোজা নিচতলায় আসলো। সামনে সিনথিয়াকে দেখে জিজ্ঞাসা করলো, আমার শাশুড়ি কোথায়? ওই তো ওই ঘর চাচিমার। যান, চাচিমা ঘরেই আছে। সিনথিয়ার দেখানো রুমে গেল তাহমিনা। রেহেনা পারভিন দুপুরের খাওয়ার পরে ঘুমানোর আয়োজন করছিলেন। তাহমিনাকে দেখে উঠে বসলেন। তাহমিনা কোনো প্রকার ভনিতা না করে বলল, আমার দম বন্ধ হয়ে আসছে বাড়িতে, একটু বাইরে যেতে পারি? এটা তো মেইন টাউন মা, এখানে কোথায় যাবে? গুগল ম্যাপে দেখলাম এখান থেকে 10-15 মিনিটের দূরত্বে নাকি একটা পার্ক আছে, ওখানে যাই। তা যেতে পারো। আচ্ছা যাচ্ছি তবে। রেহেনা পারভিনের কথা শেষ না হতেই তাহমিনা দরজার দিকে যাওয়া ধরল। রেহেনা পারভিন ওকে আবার ডেকে বললেন, তোমার ননদ দুটোকে নিয়ে যাও, এটা তোমার জন্য নতুন জায়গা, একা বিপদে পড়বে। কথাটা বলেই সিনথিয়া আর কাকলিকে ডাক দিলেন রেহেনা পারভিন। অগত্যা ওদের নিয়েই বের হতে হলো তাহমিনাকে। কথা অনুযায়ী নীরবে দেখা করার কথা পার্কের পার্শ্ববর্তী একটা জায়গায়।
তাহমিনা পার্কে যেই দুই ননদকে ফাঁকি দিল, যদিও রিস্ক নিল অনেক। সিনথিয়ার কাকলি কিছুক্ষণের জন্য সামনে এগিয়ে গিয়েছিল, তখন পেছন থেকে সরে গেল তাহমিনা। পার্কের পেছনের গেট দিয়ে বের হয়ে দ্রুত সামনের একটা বিকাশের দোকান থেকে নিজের বিকাশ অ্যাকাউন্টে থাকা জমা 9,000 টাকা বের করে নিল। তাহমিনার বিকাশে প্রায় 13,500-এর মতো টাকা ছিল। কিছু টাকাও দীর্ঘদিনের গোছানো, আর বাকিটা বিয়ের সময় ওর বাবা দিয়েছিল আলাদাভাবে টুকটাক কেনাকাটা করার জন্য। তাহমিনা সেটা বিকাশে ফেলে রেখেছিল। ভাগ্যটা ভালো মনে হচ্ছে ওর, নয়তো নীরবকে টাকা দিতে পারত না। টাকা নিয়ে নির্ধারিত জায়গায় দাঁড়ালো। এতক্ষণে নিশ্চয়ই ওর ননদেরা ওকে খোঁজা শুরু করেছে, তবে সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাহমিনার। তাহমিনা সেখানটায় দাঁড়িয়ে রইল প্রায় 15 মিনিট। নীরবের কোনো খোঁজ নেই। এর মধ্যে বেশ কয়েকবার ফোন দিয়েছ, তবে নীরবের ফোন রিং হলো, ধরছিল না। 15 মিনিট বাদে যখন আবার কল দিল, তখন ফোন সুইচ অফ দেখাচ্ছিল। তবুও বার কয়েক কল দিল তাহমিনা। কি ব্যাপার? নীরবের আসার কথা ছিল, এই তো প্রায় পৌঁছেও গিয়েছিল, কিন্তু এমন হলো কেন? নীরবের ফোন বন্ধ থাকায় অগত্যা একরাশ চিন্তার বোঝা মাথায় নিয়ে পার্কে ফিরে আসতে হলো ওকে। পার্কে এসে দেখলো সিনথিয়ার কাকলি একটা বেঞ্চের উপর বসে হাঁপাচ্ছে। তাহমিনাকে দেখে তড়িঘড়ি করে উঠে আসলো ওরা। আলতোভাবে জড়িয়ে ধরে বলল, আপনি কোথায় ছিলেন বৌমণি? জানেন কত ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম কোনো বিপদে পড়েছেন বোধহয়। তাহমিনা ইতস্তত করে বলল, এই তো এদিকটাতে গিয়েছিলাম, সামনে তাকিয়ে দেখি তোমরা নেই। খুঁজতে খুঁজতে এখানে পেলাম। ওরা আর কথা বাড়ালো না। তাহমিনা আগ বাড়িয়ে কিছু বলল না, শুধু বাড়ির গেটের কাছে এসে কি মনে করে যেন ওদের দুজনকে বলল, শোনো, শাশুড়ি বা তোমাদের বাড়ির অন্য কাউকে পার্কের এই ঘটনা বলার দরকার নেই, না হলে সব সময় আমাকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। মূলত ঘটনাটা চাপা দেওয়ার জন্য এসব বলল তাহমিনা। শ্বশুরবাড়ির কেউ এসব শুনলে যদি সন্দেহ করে তখন। আজও সায়েম ইব্রাহিম নেই। শাশুড়ির কথা মতে সায়েম ইব্রাহিম 2-1 দিন পরে আসতে পারে, তাই তাহমিনা বেশ নিশ্চিন্তে আছে। এই অল্প কিছু সময় শান্তি করে নিতে চায়ও। দেখা গেল ওই লোকটা আসার পরে তার সাথে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে তাহমিনার। ঘড়ির কাঁটা রাত 12টার উপরে। খোলা জানালার দক্ষিণে শুল্ক পক্ষের চাঁদ উঁকি মারছে। ডাইনিংয়ে সবার সাথে খাবার খেয়ে কিছুক্ষণ সেখানেই বসে থাকতে হয়েছে তাহমিনাকে। সবার সাথে ফর্মালিটি করে হাসি মুখে কথা বলতে হয়েছে। তারপর প্রায় অনেকক্ষণ সবার গল্প গুজব শুনে রাত 12টায় রুমে এসেছে তাহমিনা। এই বাড়ির সবাই ভীষণ গল্পবাজ আর রাত জাগতে পারে, যেটা বড্ড বিরক্তিকর তাহমিনার কাছে। নিজ বাড়িতে সে রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ত। তাদের বাড়িতে কথা বলা হতো খুব কম। এসব ভাবতে ভাবতেই বিছানা প্রস্তুত করে ঘুমানোর প্রস্তুতি নিল তাহমিনা। রুমের সব লাইট অফ করে শুধু বেডসাইড ল্যাম্পটা অন করে রাখলো। রাত তখন বোধহয় 1টার বেশি। তাহমিনার আন্দাজে প্রায় ঘুমিয়ে পড়েছিল। তখনই দরজার নব ঘোরানোর শব্দ পেয়ে তড়াক করে চোখ মেলল। এত রাতে কে এসেছে এই ঘরে? আবছা আলোয় ভালোভাবে চোখ মেলতেই তাহমিনা দেখল মেজর সায়েম ইব্রাহিম প্রবেশ করলো রুমে। তারপর দরজার নব ঘুরিয়ে আটকে দিল। মেজরের গায়ে একটা সাদা শার্ট জড়ানো, শার্টের হাতা কনুই অবধি ফোল্ড করে রাখা, বিল্ট করা বডির সাথে আটশার্ট শার্টের বুকের দুই পাশে দুটো কালো বেল্টের মতো কিছু দিয়ে আটকানো। পেছন দিকেও সেরকম বেল্ট। বেল্টের বাকি অংশ ইন করা শার্টের ভেতরে চলে গেছে। হাতের দুই বাহুতে একই রকম বেল্ট জড়ানো, যেন মাত্র ফিরলেন কোনো মিশন থেকে। গলায় একটা সানগ্লাস ঝোলানো ছিল, সেটাকে সেন্টার টেবিলের উপর ফেললো সায়েম। তাহমিনা স্পষ্ট দেখতে পাচ্ছে তারই দিকে এগিয়ে আসছে মেজর। তার ডান হাতের কবজিতে সাদা ব্যান্ডেজ বাঁধা। চোখের পলকে ঘটে গেল সবকিছু। সায়েম ইব্রাহিম বিছানার কাছে এসে হাতে টান মেরে উঠিয়ে দিল তাহমিনাকে। জাগ্রত তাহমিনা আচানক এই হামলায় ঘাবড়ে গেল। সঙ্গে সঙ্গে সায়েম একটা থাপ্পড় মারল তাহমিনার ডান গালে, ব্যান্ডেজ করা হাত দিয়ে, এমন শক্ত
ট্রেন করা হাতে থাপ্পড় খেয়ে মাথা ঝিম ধরে আছে তাহমিনার। গালে হাত চেপে সায়েমের দিকে তাকিয়ে তবদা খেয়ে বসে আছো। আবছা আলোয় সায়েমের ক্ষিপ্ত মুখটা বোঝা যাচ্ছে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সায়েম ইব্রাহিম। সায়েম দাঁড়িয়ে থেকে বিছানায় গালে হাত চেপে বসে থাকা তাহমিনাকে উদ্দেশ্য করে বলল, এই চরটা আপনাকে বিয়ের দিনই মারা উচিত ছিল, যখন আপনি নিজের বাবা মাকে অপদস্থ করছিলেন সবার সামনে। জনসম্মুখে চর খেয়ে হয়তো টনক নড়ত, আপনার বুদ্ধি খুলত, তবে তখন আমার কোনো অধিকার ছিল না, তাই মারতে পারিনি। এখন অধিকার হয়েছে, সুতরাং চরটা মারা যায় যাচ্ছে। তাহমিনা ভীষণ বেপরোয়া তো আপনি। সায়েমের ধারালো কথায় তাহমিনার কি হলো কে জানে, কান্না পেল না ওর, বরং চোয়াল শক্ত হয়ে গেল। চট করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরল। সায়েমের শানিত মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধরতে পারল। মস্তিষ্কের স্নায়ুকোষ যেন জ্বলে উঠল। দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে তাহমিনার শাড়ির আঁচল চেপে ধরল। কোথায় যাচ্ছেন আপনি? যেখানে খুশি, অন্তত এবারই ছেড়ে, আপনার থেকে দূরে। কোথাও যাওয়া হবে না আপনার। আপনি বলার কে? আপনার হাজব্যান্ড। মানি না। তিন কবুল বলে আল্লাহর নাম সাক্ষ্য রেখে বিয়ে হয়েছে আমাদের, একথা বললে স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না আপনাকে। সায়েমের কথার কোনো জবাব দিল না তাহমিনা। সেরকম উগ্র আচরণে শাড়ির আঁচল সায়েমের হাত থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করল। সায়েম এবার একটা অকাজ করে ফেলল। তাহমিনাকে আটকাতে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো ওকে। নিজের শক্ত জিম করা হাত দিয়ে চেপে ধরে আটকে দিল তাহমিনাকে। পুরুষের উষ্ণ স্পর্শ পেয়ে এবার সশব্দে কেঁদে ফেলল তাহমিনা। সায়েম সরে দাঁড়ালো দ্রুত। তাহমিনার হাত ধরে টেনে ওকে বিছানায় বসালো। তারপর বলল, তাহমিনা, কান্নাকাটি বন্ধ করুন। আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? কোন যুক্তিতে? সবাই এত অবিচার কেন করছে আমার সাথে? কাঁদতে কাঁদতে হেসকি তুলে কথাটুকু বলে তাহমিনা। তারপর আবার কান্নাকাটি জুড়ে দেয়। সায়েম এবার শান্ত হয়ে ওর পাশে বসে। তারপর তাহমিনার মাথা হাত বুলিয়ে দিয়ে বলে, কেউ অবিচার করছে না আপনার সাথে। আপনার এখনো পরিপূর্ণ বাস্তব বুঝ হয়নি তাহমিনা। আমার কথাগুলো শুনুন, তারপর বিচার করবেন সবাই আপনার সাথে ন্যায় করেছে নাকি অন্যায়। সায়েম থেমে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাহমিনার কান্নারত মুখের দিকে। মুখটা একদম শুকিয়ে গেছে। সেদিনও এই মুখটাকে কতটা উগ্র, বেয়াদব মনে হয়েছিল সায়েমের। অথচ এখন মায়া হচ্ছে, করুণা হচ্ছে। একটা মেয়ে কতটা বোকা, নির্বোধ হলে তাকে টানা 2.5 বছর ধোকার উপরে রাখা যায়। সায়েম ঠোঁট চেপে নিঃশ্বাস ফেলল। তারপর বলা শুরু করলো, নীরব নামক ছেলেটা আপনাকে 2.5 বছর ধোকায় রেখেছিল। ওর সাথে তো আপনার 2.5 বছরের সম্পর্ক, তাই না? সে যাই হোক, নীরব আপনার কাছ থেকে বিভিন্ন সময় চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য টাকা, এই বিপদ সেই বিপদ বলে বিভিন্ন সময়ে যত টাকা নিত ওগুলো মিথ্যা বলে নিত। ওই টাকা দিয়ে ও জুয়া খেলতো, নেশাপান করত। ইভেন আজ আপনার কাছে যে টাকা চেয়েছিল পুলিশকে দেবে বলে, ওটাও গোটা একটা মিথ্যার ওপর ভিত্তি করে। পুলিশকে 5,000 টাকা দিয়েই ওকে ছাড়ানো হয়েছে। ও আপনার কাছে যে টাকাটা চেয়েছে ওটা পুলিশকে নয়, বরং ওর এক জুয়ারি বন্ধুর পাওনা ফেরত দেবে। আর ও আপনাকে কখনো ভালোই বাসেনি, ইউজ করেছে অ্যাজ এ নিডস। আর আপনিও বোকা, ভালোবাসা অন্ধ। ওর মতো পাক্কা জুয়ারি আর নেশাখোরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে গেছেন। আপনার মনে হয় আপনার বাবা মা জোর জবরদস্তি করে আপনার বিয়ে দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে। অথচ আপনি এটা বুঝলেন না যে তারা যা করেছে আপনার ভালোর জন্যই করেছে। একটা কথা মনে রাখবেন, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, সন্তানকে কষ্ট দিতে চায় না। মা বাবা চান তার সন্তান যেন সবসময় ভালো থাকে, ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে সারা জীবন কষ্ট না পায়। লাস্টলি সব দিক বিবেচনা করে এটাই প্রমাণিত।
কেউই আপনার ওপর অবিচার করেনি, আপনি নিজেই নিজের ওপর অবিচার করে গেছেন এতগুলো দিন যাবৎ। মেজর সায়েম ইব্রাহিমের দিকে অবাক চকিত দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমিনা। এতক্ষণ যাবৎ এসব কি বলল সায়েম? এসব কি সত্যি? তাহমিনা ভাবতে পারছে না। চটজলদি ও সায়েমকে জিজ্ঞাসা করলো, আপনি মিথ্যা বলছেন তাই না? আমার মন ভোলানোর জন্য এসব বলছেন? নীরবের সম্পর্কে বাজে কথা বলবেন না দয়া করে। সায়েম হাসলো ঠোঁট প্রসারিত করে। আপনার ব্রেন বড্ড দুর্বল তাহমিনা, না হলে এতটুকু ভাবতেন। আমি যদি মিথ্যাই বলি তবে নীরবের সম্পর্কে আজকে আপনার সাথে দেখা করে টাকা দেওয়ার কথা জানলাম কিভাবে? আমার এক বন্ধুর সাহায্যে। ও সাইবার ক্যাফের একজন ওয়ার্কার প্লাস হ্যাকার। ওর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বের করে হ্যাক করিয়েছে। আমার ধারণা ছিল আপনি আবার ছেলেটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেটা বাজে পর্যায়ের। তারপর দেখলাম আপনার পুরাতন প্রেমিকের সাথে আপনার পুনরায় যোগাযোগ হলো। দেখা করার স্থান ঠিক হলো। তখনই আমি ঢাকা থেকে ব্যাক করেছি। আমার পৌঁছাতে প্রায় 2:30 বেজেছিল। একটা ক্যাফেটেরিয়ায় ছিলাম। নির্ধারিত সময়ে আপনার আর আপনার প্রেমিকের যেখানে দেখা হওয়ার কথা ছিল সেখানে গেলাম। তারপর আপনার আশিক আসতেই তাকে উঠিয়ে নিয়ে গেলাম বন্ধুর গোডাউনে। সেখানে এলোপাতাড়ি পিটিয়েছে। সায়েমের সহজ স্বীকারোক্তিতে অবাক হলো তাহমিনা। কত সুন্দর অকপটে বলে দিল কথাগুলো। কি আশ্চর্য! আপনি ওকে মেরেছেন? কেমন আছো? কি অবস্থা? তখন আমার মাথা ভীষণ গরম ছিল, বুঝলেন? আর মাথা গরম থাকলে আমি মানুষ খুন করা বাদে সব কিছু করতে পারি। টেক ইট ইজিলি। আপনার কথা আমি বিশ্বাস করব কিভাবে? হোয়াই? সায়েম মুস্কি এসে বলে, ওয়েট, আপনাকে কিছু দেখাই। পকেট হাতড়ে সেলফোন বের করলো সায়েম। তারপর একটা ভিডিও চালু করে তাহমিনার সামনে ফোনটা ধরলো। ফোনের ভিডিওতে দেখা যাচ্ছে একটা গোডাউন জাতীয় জায়গায় চেয়ারে বসে আছে নীরব। অকপটে সব সত্য স্বীকার করছে নিজের দোষ। ওর স্বীকারোক্তির মাঝে কোনো অনুতপ্ত কিংবা আফসোস বোধ নেই। তাহমিনা বিমূঢ় হয়ে দেখল পুরোটা। স্তব্ধ বনে রইল, অবিশ্বাস্য দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। ভিডিও শেষ হতেই ফোন গুটিয়ে নিয়ে সায়েম বলল, রিয়েলাইজ করেছিলাম আপনার বিশ্বাস নাও হতে পারে আমার কথা, তাই এই ভিডিও করে রেখেছি। ব্যাটার হাত পা একটু ইনজিউর্ড করেছি জাস্ট। হসপিটালে অ্যাডমিট করে বিল পে করে দেওয়া আছে। আগামীকাল রিলিজ পেয়ে যাবে। 1 করে এসেছে। এখান থেকে সোজা নিজের বাড়িতে ফিরে যাবে। এরপর আপনার নাম আর মনেও নেবে না। তাহমিনার হঠাৎ কি যেন হলো। দ্রুত উঠে গিয়ে ব্যালকনির দিকে ছুটে গেল। সায়েমও পেছনে ছুটল। তাহমিনা ব্যালকনির উপরে ওঠার চেষ্টা করছিল। সায়েম দ্রুত এগিয়ে গিয়ে টেনে নামালো ওকে। তারপরে রুমে টেনে বিছানার উপর বসিয়ে রাখলো জোরপূর্বক। তাহমিনার নিঃশ্বাস আটকে আসছিল। বুকে হাত রেখে কোনো মতে শ্বাস টেনেও বলল, আমি বাঁচতে চাই না এই চরম প্রতারণা নিয়ে। যাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সে আমাকে মিথ্যা প্রমাণ করলো। আমি মরে যাব। কান্নায় গলা আটকে আসছিল তাহমিনার। সায়েম ওকে কাছে টেনে নিল। পিঠে হাত রেখে জড়িয়ে ধরে বলল, ইউ ক্যান সারভাইভ তাহমিনা, ইউ ক্যান ডু দিস। আপনার দুঃখ জগতের সর্বোচ্চ দুঃখ নয়। যে দেখুন, কত মানুষের হাত নেই, পা নেই, অন্ধ, কালা, বোবা, 2 বেলা খেতে পায় না। ফিলিস্তিনিদেরই দেখুন না, ওরা ঠিকমতো খেতে পারে না। না খেতে পেয়ে অত্যাচারে হাড্ডিসার কঙ্কাল হয়ে গেছে। তবু ওরা সৃষ্টিকর্তার ওপর থেকে ভরসা উঠিয়ে নেয়নি। ওদের দুঃখ কষ্টের তুলনায় আপনার দুঃখ খুবই সামান্য, অতি নগণ্য। তাই সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছেন, এটুকুর জন্যই শুকরিয়া আদায় করুন। 2 হাত, 2 পা, শরীরের প্রতিটি অঙ্গ অক্ষত আছে আপনার। 3 বেলা খেতে পাচ্ছেন। মা বাবা, পরিবার পরিজন সবাই আছে। কিছুই হারাননি আপনি। যা গেছে তা মোহ। তবুও যদি এসবের জন্য আপনি স্বেচ্ছায় নিজের জীবন দিতে চান, তবে আল্লাহ নারাজ হবে। তাহমিনা মাথা এলিয়ে রাখলো সায়েমের কাঁধের ওপর। আপাতত ওর হুঁশ জ্ঞান নেই। ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। নীরবের প্রতি ঘৃণা আনতে পারছে না, তবে চরম তিক্ততা কাজ করছে। এত দারুণভাবে ঠকে গেল। তাহমিনা কোনো মতে স্পষ্ট স্বীকারোক্তি করল, আমার কষ্ট হচ্ছে সায়েম, অনুতাপ বোধ হচ্ছে।
মা বাবাকে একটা ফালতু ছেলের জন্য আঘাত করেছে। তারা আমাকে বদদোয়া দেবে, দেখেন আমি ধ্বংস হয়ে যাব। বাবা মা কখনো সন্তানকে বদদোয়া দেন না তাহমিনা। আপনার সত্যিই কখনো বাস্তব বুঝ হয়নি। আপনি সময় নিন, তবে আমি আপনাকে ছাড়ব না। আপনি যত ভুলই করুন, শুধরে দেওয়ার চেষ্টা করব। আমার মা আমাকে ভালো শিক্ষা দিয়েছেন। আমাদের বংশে ডিভোর্স নামক কোনো শব্দ কখনোই কেউ উচ্চারণ করেনি। তাহমিনা মাথা উঠিয়ে তাকালো সায়েম ইব্রাহিমের দিকে। এই লোকটাকে গতকাল দেখে সে যতটা কঠোর ভেবেছিল, বর্তমানে লোকটার আচরণে সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে। তাহমিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে সায়েম বলল, আর কখনো মরার কথা বলবেন না তাহমিনা। জগতে মৃতদের কথা কেউ মনে রাখে না, তাদের জন্য দুঃখ পুষে রাখে না। সে যতই কাছের মানুষ হোক, মৃতদের সহজেই সবাই ভুলে যায়। তাই মরে গিয়ে আপনার কোনো লাভ হবে না। জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখুন। জীবনকে উপলব্ধি করতে আমি শেখাবো আপনাকে। তাহমিনার ঘুমানোর ব্যবস্থা করে দিল সায়েম। বিছানা ঠিক করে বালিশ পেতে দিল। তাহমিনা বালিশে মাথা রেখে হাঁটু বুকের কাছে গুজে জড়সড় হয়ে শুয়ে পড়ল। শাড়ির আঁচল গায়ে টেনে টুনে ইতস্তত করতে লাগলো। সায়েম লক্ষ্য করলো ব্যাপারটা, তাই আলমিরা থেকে একটা সূক্ষ্ম পাতলা কাঁথা এনে তাহমিনার গায়ে জড়িয়ে দিল। তাহমিনা মাথা উঠিয়ে সায়েমের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সূচক হাসি দিল। তাহমিনার কানের কাছে মুখ এনে সায়েম ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ুন তাহমিনা। জীবনের নতুন সূচনা নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখুন। তারপর একটা নতুন সকালে আমাদের সাক্ষাৎ হবে। শুভরাত্রি। কথাগুলো বলে কিঞ্চিত হেসে পাশের ঘরে চলে গেল সায়েম। তাহমিনা ঘুমে বিভোর হলো। স্বপ্নের জগতে হারিয়ে গেল, যেখানে সে শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে নেই। স্বপ্নে সে গোটা জগৎকে চিনছে। যে স্বপ্নের কোথাও নীরব নামক ছেলেটি নেই। আছে তাহমিনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর স্বপ্নে হঠাৎ করে হানা দিল একটা আবছা মুখ। ধীরে ধীরে তা পরিষ্কার হলো। তাহমিনা স্পষ্ট দেখতে পেল মেজর সায়েম ইব্রাহিমকে। স্বপ্নের কোথাও এক জায়গায় মেজর সায়েম রয়েছে। আরও কিছু মানুষের আনাগোনা দেখা গেল স্বপ্নে। সায়েমের পরিবার। তাহমিনা বুঝতে পারল না স্বপ্নে এত মানুষের বিচরণ বাড়ছে কিভাবে। স্বপ্নের মধ্যে আশ্চর্য হলো সে, তবে মনে বিষাদ আসলো না। কোনো এক অজানা কারণে ঘুমের ঘোরে ওর ঠোঁটের কোণে কিঞ্চিত এক টুকরো হাসি ফুটে উঠল। ঘুম এবং স্বপ্নের রাজ্যে ধীরে ধীরে তলিয়ে গেল তাহমিনা। নব্য ভোরের নতুন সূর্য উঠেছে। তাহমিনার নতুন সকালের শুরুটা হলো চায়ের কাপের টুংটাং শব্দে। পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে সায়েম ইব্রাহিম, চায়ের কাপ রাখা টি টেবিলে। তাহমিনা উঠে বসে আড়মোড়া ভাঙে, ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বের হয়ে এসে দেখে সায়েম চায়ের কাপ ট্রেতে নিয়ে বিছানার ওপর রেখে বসে আছে। বালিশ কাঁথা একপাশে গুছিয়ে রেখেছে। তাহমিনা মনে মনে আশ্চর্য হয়ে বলে, লোকটা ভীষণ কাজের তো। বিছানার ওপর সায়েমের সামনে এসে বসতেই তাহমিনাকে উদ্দেশ্য করে সায়েম বলে, চায়ে কতটুকু চিনি খান আপনি? আমার জানা নেই, তাই দেওয়া হয়নি। 4 চামচ দিলেই হবে। সায়েম ট্রের ওপরে রাখা চিনির বয়াম থেকে 4 চামচে চিনি উঠিয়ে চায়ে মেশাতে ব্যস্ত হলো। তাহমিনা এক ধ্যানে তাকিয়ে দেখতে থাকে। জিজ্ঞাসা করে বসে, চা বানিয়েছে কে? আপনি? না, মা বানিয়েছেন। এখন নাস্তা তৈরি করছেন সবার জন্য। চায়ে টোস্ট ভিজিয়ে খেয়ে নেয় তাহমিনা। ওর খাওয়া শেষ হতেই সায়েম উঠে পাশের রুমে যায়। একটা বই এনে তাহমিনার হাতে দিয়ে বলে, এটা পরে সময় কাটান, আমি নিচে যাচ্ছি। নাস্তা তৈরি হয়ে গেলেই ডেকে নেব আপনাকে। সবার সাথে বসে নাস্তা করবেন, ওকে? তাহমিনা সম্মতিসূচক মাথা নাড়ায় সায়েমের কথায়। বই হাতে নিয়ে বসে পড়ে। সায়েম যখন দরজা ঠেলে রুমের বাইরে যায়, তখন অবধি ও এক মনে তাকিয়ে থাকে সায়েমের যাওয়ার দিকে। সকালের নাস্তা করার জন্য নিচে আসে তাহমিনা। সায়েম ওর সাথেই ছিল। সবার মাঝখানে এসে এখন আনকমফোর্টেবল ফিল হচ্ছে তাহমিনার। এই মানুষগুলোর
তাকে নিয়ে মনে নিশ্চয়ই বেশ বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তাহমিনা চেষ্টা করবে সেটা কাটিয়ে ওঠানোর। ড্রয়িং রুমের লাগোয়া ডাইনিং রুম, আর আরেক দিকে রান্নাঘর। তাহমিনা গিয়ে সোফায় বসলো। সোফায় পরিবারের অনেক সদস্যরা বসেছিল। সায়েমের মা আর ছোট চাচি ছিলেন রান্নাঘরে। মেজো চাচি বাড়ির ছোটদের সাথে সোফায় বসে গল্প করছিলেন। তাহমিনার পাশে গিয়ে বসে ওর হাত টেনে কানে ফিসফিস করে সায়েম বলল, মেজো চাচিকে সালাম দিয়ে কথা বলুন। চাচি খুব মিশুকে মানুষ, সহজেই মিশে যাবেন। সায়েমের কথা মতো আগ বাড়িয়ে পাশে বসে থাকা মেজো চাচিকে সালাম দিল তাহমিনা। মেজো চাচিও হেসে সালামের জবাব দিয়ে টুকটাক প্রশ্ন করতে লাগলেন তাহমিনাকে। তাহমিনাও সুন্দরভাবে জবাব দিতে লাগলো। ধীরে ধীরে প্রশ্ন পর্ব গল্পে মজে উঠল। উপস্থিত খোশ গল্পের আসর জমে উঠল তাহমিনাকে নিয়ে। সায়েম উঠে গিয়ে দূরে দাঁড়িয়ে সবার আড্ডা দেখতে লাগলো। সায়েমের দু চাচাই দেশের বাইরে থাকেন। পরিবারের বড় ছেলে সায়েম। চাচাতো আর 4টে ভাই রয়েছে। সবগুলোর বয়সই 20-এর নিচে। একটা তাহমিনার বয়সী, তবে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। আরেকটা সদ্য এসএসসি পাশ করেছে। আর দুজন নবম শ্রেণীতে পড়ছে, সমবয়সী। চাচাতো বোন 3 জন, সিনথিয়া আর কাকুলি। এবার 10ম শ্রেণীর ছাত্রী। আরেকজনের বয়স 12 বছর, 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। মোটামুটি বেশ বড় সংসার এই পরিবারের, আর সবার মধ্যে খুব মিলমিশ। বাড়িটা অনেক জমজমাট। এখন তাহমিনার বেশ ভালোই লাগছে এদেরকে। খাবার টেবিলে সবার সাথে হাসি খুশিভাবে গল্প করতে লাগলো তাহমিনা। ওর শাশুড়ি রেহানা পারভিন রান্নাঘর থেকে বের হয়ে ছেলে বউয়ের এক রাতেই এমন পরিবর্তনে অবাক এবং খুশিও হলেন। সবার খাবার পরিবেশন করে ছেলেকে তিনি ড্রয়িং রুমের একপাশে টেনে নিয়ে গেলেন। কি অবস্থা বাবা? সব কিছু ঠিকঠাক? জি মা। তাহমিনা অবুঝ মেয়ে। যতদূর বুঝলাম তাকে কখনো কেউ সেভাবে বোঝায়নি, ভুল ধরিয়ে দেয়নি। আল্লাহ দিয়েছে সবসময়, এজন্য অবুঝের মতো আচরণ করে ফেলে। জীবনের কিছুই দেখেনি। জীবনকে নতুন করে জানুক, দেখবেন তার উন্নতি অবশ্যই হবে। ছেলের কথা শুনে খুব খুশি হলেন রেহানা পারভিন। সায়েমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি তো আমার ছেলের মাঝে অনেক গুণ, বিশেষ করে নিজের সুন্দর আচরণ দিয়ে মানুষকে বশ করার। আমার বাপজানকে আমি যে শিক্ষায় মানুষ করেছি তাতে তার সংস্পর্শে আগুনও গলে বরফ হয়ে যায়। ছেলের কপালে একটা চুমু খেলেন রেহানা পারভিন। সায়েম কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আপনার সাথে একটু দরকারি কথা ছিল মা, কিন্তু সময় সুযোগের অভাবে বলা হচ্ছে না। কি কথা বাবা, এখন বলো, সবাই খেতে ব্যস্ত। আমাকে সিরিয়ায় একটা মিশনে 1.5 বছরের জন্য যেতে হবে মা। কাউকে না বলে হঠাৎ করে ঢাকা যেতে হয়েছিল এ কারণেই। বাংলাদেশ মিলিটারি আর্মি হেডকোয়ার্টার থেকে ব্রিগেডিয়ার জেনারেল গাজী শামসুল হক স্যারের ফোন এসেছিল। ঢাকা যেয়ে কনফার্মেশন লেটার নিয়ে আসতে বলেছিলেন। আজ রাতে অনলাইন ওয়েবসাইটে লেটার সাবমিট করার কথা রয়েছে। যদিও 2 সপ্তাহ পরে আমার ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কথা ছিল, তবে হঠাৎ করেই এমন একটা ওয়ারেন্ট আসলো। এখন আমার হ্যাঁ বলতেই হবে মা। আপনি কি বলেন? যেতে হবে যখন যাবে, আমার কোনো অসুবিধা নেই। তবে বাবার ব্যাপারটা দেখো, তোমার বাবার সাথে যা হয়েছিল সেটা তার নিয়তি, তকদিরের লেখা তো আর কেউ খণ্ডন করতে পারে না। তার ওই ঘটনাতে যদি অতিরিক্ত ভয় ভীতিই থাকতো তবে তোমাকে সিভিলে জবই করতে দিতাম না। আর তিনি তো দেশের জন্য শহীদ হয়েছিলেন, যথেষ্ট সম্মাননা পেয়েছেন জাতীয়ভাবে। এজন্য আমার কোনো আক্ষেপ নেই। তুমি নির্দ্বিধায় যাও বাবা, বাকিটা তকদিরের উপর। বিয়ের আজ 5ম দিন। এই কদিনে সবার সাথেই বেশ মিশে গেছে তাহমিনা। এই পরিবারের সবারই খুব অদ্ভুত সুন্দর মানসিকতা। এই অল্প কদিনে তাহমিনার সাথে মিশে তার পূর্ব আচরণের কথা ভুলে গেছে। এটা ভাবলেই বেশ আশ্চর্য হয় তাহমিনা। তবে শুধুমাত্র ছোট চাচি
ডলি বেগমের সাথে এখনো খাতির হয়নি ওর। ছোট চাচি এখনো রাগ রাগ ভাব নিয়ে রয়েছেন। তাহমিনার সাথে কথা বলেন না। আজ খাবার টেবিলে রেহানা পারভিন তাহমিনাকে তরকারি বেড়ে দেওয়ার সময় আস্তে করে বললেন, আজ সম্পূর্ণ রান্না করেছেন তোমার ছোট চাচি। তার রান্নার কেউ প্রশংসা করলে সে খুব খুশি হয়। তাহমিনা ইঙ্গিত বুঝতে পারল এই কদিনে এই পরিবার আর মেজর সায়েম ইব্রাহিমকে বেশ ভালোভাবে বুঝতে শিখেছে সে। সবার সাথে বাধাহীনভাবে মিশছে। সিনথিয়া আর কাকলি তার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। বাড়িতে বাবা মার সাথেও কথা হয়েছে ফোনে। মা বাবার রাগ পড়ে গেছে তাহমিনার উপর থেকে। মোদ্দা কথা, সময়টা বেশ ভালো চলছে তাহমিনার। খাবার মুখে তুলতে তুলতে তাহমিনা বলল, রান্না কে করেছেন মা, আপনি নাকি ছোট চাচি? রেহানা পারভিন বললেন, তোমার ছোট চাচি করেছে। তাহমিনা সামনে চেয়ারে বসে থাকা ডলি বেগমের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, রান্নাটা অনেক ভালো হয়েছে চাচি, আপনার হাতের রান্না দারুণ তো। ডলি বেগম প্রফুল্ল হলেন। উঠে এসে তাহমিনার প্লেটে আরও খাবার উঠিয়ে দিতে দিতে বললেন, তুমিও এবার থেকে আমাদের সাথে একটু রান্নাঘরে এসো বাপু, তখন রান্না আরও ভালো হবে। কিন্তু আমি তো রান্না জানি না চাচি। তাতে কি, আপনারা শিখিয়ে দেবেন না? ডলি বেগম খুশি হলেন খুব। তাহমিনার মাথা হাত বুলিয়ে দিয়ে বললেন, অবশ্যই দেব, কেন দেব না? তুমি দা আমাদের ঘরেরই বউ। আজ ছিল জুম্মাবার। গত দুদিন যাবৎ মেজরের দেখা পায়নি তাহমিনা। পরশু সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই লোকটার দেখা নেই। মেজর নাকি আবার ঢাকা গেছে। কেউ জানে না কেন গেছে, শুধুমাত্র তাহমিনার শাশুড়ি জানেন। সিনথিয়ার কাকলির কাছ থেকে শুনেছে কি একটা কাজের জন্য কাগজপত্র নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে সায়েমকে। ঢাকা থেকে বাড়ি, আবার বাড়ি থেকে ঢাকা, এভাবে জার্নি করতে হচ্ছে। কি কাজ তা জানে না তাহমিনা, তবে তার ভীষণ ইচ্ছা করছে লোকটাকে দেখার। কেন তার কোনো কারণ জানা নেই ওর, শুধু জানে লোকটাকে না দেখতে পারলে এই দুদিনেই বড্ড হাঁসফাঁস লাগছে তাহমিনার। কেন জানি নিজের বাপজানের পরে দ্বিতীয় কোনো পুরুষকে এত সুন্দর সাবলীল মনে হয়েছে তাহমিনার। কই, নীরবকে নিয়ে তো কখনো এমন ভাবনা মাথায় আসেনি। তাহলে কি নীরব সত্যিই তাহমিনার মোহ ছিল, ভালোবাসা নয়? কথাগুলো ভাবতে ভাবতে তাহমিনার এও মাথায় আসে, নীরবের সাথে তার সম্পর্কের মূল কথা ছিল টাকা। যখনই তাদের কথা হতো নীরব তার এই সমস্যা সেই সমস্যার কথা বলতো, টাকা ধার চাইতো। বেশিরভাগ কথাবার্তা হতো ফোনে, আর নীরব টাকা নিত বিকাশের মাধ্যমে। কথাগুলো মনে পড়লেই নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ নির্বোধ মনে হয় তাহমিনার। আর ভাবতে পারে না নিজের সেই নির্বুদ্ধিতার কথা। মাত্র ছাদ থেকে এসেছে তাহমিনা। সিনথিয়ার কাকলির সাথে ছাদে গল্প করছিল। এই বাড়ির ছাদে অনেক ফুল গাছ আছে। তাহমিনাকে সায়েম বলে গেছে ফুল গাছ দেখতে, ফুল গাছের যত্ন নিতে। ফুল গাছের পরিচর্যা করলে মন ভালো থাকে। তাহমিনা তাই এবারের ফুল গাছগুলোকে নিজের মতো করে আপন করে নিয়েছে, পরিচর্যা করছে প্রতিদিন। এমনকি ওর এই ফুল প্রেম দেখে বাড়ির সদস্যরা পরামর্শ করে হাই স্কুলের পাশের নার্সারিটা থেকে আরও কিছু গাছ আনিয়েছে। সন্ধ্যা নেমেছে মাত্র। ড্রেসিং টেবিলের আয়নার সামনে টুলে বসে চুল আঁচড়াচ্ছিল তাহমিনা। এমন সময় নিচতলা থেকে কাকলি চিল্লানো শোনা গেল, বৌমনি, ও বৌমনি, সায়েম ভাইয়া এসে গেছে, জলদি নিচে আসো গো। তাহমিনা দৌড়ে সিঁড়ির কাছে আসলো। সিঁড়ির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বারান্দার সোজা বিরাট বসার ঘরের খোলা সদর দরজার দিকে উকি মেরে দেখল সায়েমকে দেখা যাচ্ছে মোটামুটি। শাশুড়ি রেহানা পারভিন সযত্নে পানি পান করাচ্ছেন ছেলেকে। সায়েমের পিঠে এক কাঁধে ঝুলছে একটা ট্রাভেল ব্যাগ। তাহমিনা ভালোভাবে খেয়াল করে বুঝলো, আর্মিদের যেমন ব্যাগ থাকে সেই ব্যাগ, পরনে আর্মি প্যান্ট, জলপাই রঙের টি শার্ট। তাহমিনার বুকে ঢিপ ঢিপ শব্দ হতে লাগলো।
ও আর সাহস করে এগিয়ে গেল না সায়েমের সামনে। সিঁড়ি ঘেঁষে কেউ যেন দেখতে না পায় সেভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎই মেজরের চোখ পড়ে গেল ওর দিকে। আর কেউ লক্ষ্য করেনি তাহমিনাকে। লজ্জা পেয়ে দৌড়ে দোতলার বারান্দার দিকে চলে গেল তাহমিনা। ঘরে গিয়ে দরজা আটকে ধপ করে বসে পড়ল বিছানার ওপর, হাঁপাতে লাগলো। সায়েম কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে থেকে রেহানা পারভিনকে উদ্দেশ্য করে বলল, মা, আমার ক্লান্ত লাগছে, একটু ঘরে যাচ্ছি, ফ্রেশ হব, আপনি খাবার দেওয়ার ব্যবস্থা করুন। রেহানা পারভিন বললেন, আচ্ছা বাবা, যাও, ফ্রেশ হয়ে আসো। নিজ ঘরের সামনে দাঁড়িয়ে আছে সায়েম। ভেতর থেকে দরজা আটকানো। দুবার দরজা হাতের উল্টো পিঠ দ্বারা নক করলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তাহমিনা দরজার দিকে তাকিয়ে বুকে হাত রেখে নিঃশ্বাস আটকে বসে আছে। সায়েম এবার অধৈর্য হলো। তাহমিনা, দরজা খুলুন। তাহমিনা, আমি সায়েম, দরজা খুলুন বলছি। তবু ভেতর থেকে কোনো সাড়া এলো না। সায়েম গলার স্বরকে একটু কঠিন করে পুনরায় বলল, সুলতানা তাহমিনা, শুনুন, মেজর সায়েম ইব্রাহিমকে অপেক্ষা করাবেন না দয়া করে, এর ফল কিন্তু ভালো হবে না। সায়েমের কথা শেষ হতেই দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিল তাহমিনা। সায়েম ভেতরে প্রবেশ করে আগে ব্যাগটা রাখলো বিছানার ওপরে, তারপর টি শার্ট খুলে আরেকটা শার্ট হাতে নিয়ে বাথরুমে চলে গেল। তাহমিনা চটপটে হাতে সায়েমের ব্যাগটা আলমিরায় তুলে রাখলো। তারপর সোজা গিয়ে মূর্তমান হাঁটু মুড়ে বসে পড়ল বিছানার এক কোনায়। সায়েম কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো বাইরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। কতক্ষণ গেল ফোন হাতে নিয়ে কিছু করলো, যেন এসবে ওর পূর্ণ মনোযোগ। তাহমিনা ভেবেছিল সায়েম এসে সর্বপ্রথম ওর সাথে কথা বলবে। ও এবার ধৈর্যহারা হয়ে বলল, কেমন আছেন মেজর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? এই তো আছি মানে, কেমন আছেন? আপনার কথা মনে পড়ছিল খুব, আপনাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। তাহমিনার স্পষ্ট স্বীকারোক্তি। সায়েম অগোচরে মুচকি হাসলো। তা হঠাৎ আমার কথা মনে পড়ছিল যে? আরও মানুষ তো ছিল বাড়িতে, তাদের সাথে সময় কাটাননি? কাটিয়েছি, তবে কি? সায়েম বিছানায় তাহমিনার সোজাসুজি বসে প্রশ্ন করল ওকে। জানেন, আমি গতকাল রাতে একটা দারুণ স্বপ্ন দেখেছি। তাহমিনা কথা ঘুরিয়ে নিল। সায়েম জিজ্ঞাসা করলো, কেমন স্বপ্ন? খুব ভালো স্বপ্নে আমি পাহাড় আর সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম। তারপর ক্রিস্টোফার কলম্বাস যেভাবে আমেরিকা আবিষ্কার করেছিল সেভাবে একটা দেশ আবিষ্কার করে ফেললাম। সেই দেশটা কত রঙিন জানেন? কি অদ্ভুত স্বপ্ন, তাই না? এটা আপনার আবিষ্কৃত স্বপ্নের দেশ তাহমিনা। যেখানে আপনার কাছে মনে হয়েছে দেশটা রঙিন, সেরকমই আপনার জীবনটাও আগাগোড়াই রঙিন। শুধু অপাত্রে নিজের জীবন দান করে ফেলতে চেয়েছিলেন, বুঝেছেন? জি, বুঝেছি। তাহমিনা ভদ্রতাসূচক মাথা নাড়ায়। সায়েম একমনে তাহমিনাকে দেখতে থাকে। তাহমিনা লজ্জায় মাথা নিচু করে রাখে। মেয়েটার এ কদিনে বেশ কিছু আচরণের পরিবর্তন হয়েছে। আগে একটা স্বাভাবিক হ্যাঁ বলার মাঝেও যে উগ্রতা বিরাজ করত, এখন সেটা নেই, বরং অনেক বেশি সুশীল হয়ে গেছে। এক পর্যায়ে সায়েম বলল, তা কি যেন বলছিলেন? আমাকে মিস করছিলেন নাকি? হ্যাঁ মানে? তাহমিনা, আপনি মাত্র এই দুদিনই মিস করা শুরু করলেন, তাহলে 1.5 বছর দূরত্ব সইতে পারবেন মানে? তাহমিনা সায়েমের কথা বুঝতে না পেরে প্রশ্ন করল। সায়েম উঠে গিয়ে আলমিরার ভেতরে রাখা ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে এলো। সেগুলো তাহমিনার হাতে ধরিয়ে দিল। পড়ুন। তাহমিনা কাগজগুলো পড়তে লাগলো। যদিও পুরোপুরি বুঝলো না, তবে যতটুকু বুঝলো তা হলো সায়েমকে 1.5 বছরের জন্য সিরিয়া নামক দেশটাতে যেতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে মুহূর্তের মধ্যে তাহমিনার চেহারার রং পরিবর্তন হয়ে কালো হয়ে গেল। বিষাদে ছেয়ে গেল সরল মুখখানা। ওর মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে রাখলো সায়েম। এই মুখটাতে কত মায়া! এই মায়া তাকে অল্প কদিনই গ্রাস করে নিয়েছে সম্পূর্ণভাবে। বিশেষ করে মেয়েটার সরলতা আর বোকামিকে দূরে ঠেলে দিতে পারেনি মেজর সায়েম ইব্রাহিম। এটা এই মেয়েটার বিশেষত্ব বলে ধরে নিয়েছে ও। এখন এই বিষাদে ছেয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বুকের কোণে চিনচিন ব্যথা হচ্ছে সায়েমের। ওদিকে মায়ের কান্না, আর এদিকে তাহমিনার। এই দুজনেই তো বর্তমানে সায়েমের জীবনের প্রধান অন্তরায়। এদের জন্যই তো এখন মন আটকে যায় কোথাও গিয়ে।
সায়েম আরও কিছুটা এগিয়ে বসলো তাহমিনার নিকটে। তাহমিনা মাথা হাঁটুতে লাগিয়ে নত হয়ে বসেছিল, যেন ওর মুখ ঠিকভাবে না দেখা যায়। সায়েম ওর মুখ তুলল থুতনি ধরে। তাহমিনার মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে যেতে হবে তাহমিনা, থেকে যাওয়ার কোনো উপায় নেই। তাহমিনা কোনো কথা বলল না, চুপ করে রইল। সায়েম আবারও বলল, আপনি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটামুটি জানলো, কর্মজীবনের ব্যাপারে বোধহয় খুব বেশি জানেন না। স্ত্রী হিসেবে আপনার জানার প্রয়োজন আছে। শুনুন, আমি জবের জন্য ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম। আমার জবের বয়স কম দিন নয়, প্রায় 7.5 বছর যাবৎ জব করছি আমি। অনেক পরিশ্রম করে মেজর পদে প্রমোশন হয়েছে। ভেবেছিলাম এভাবেই হয়তো 3-4 বছর পর পর প্রমোশন হয়ে জবটা কাটিয়ে দেব অপশন নেওয়া পর্যন্ত। কিন্তু হুট করে ব্রিগেডিয়ার জেনারেল স্যার ইউর পরামর্শে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আমার সাথে আরও কয়েকজন অফিসার যাচ্ছে। ওখানে মূলত কিছু বিষয় পর্যবেক্ষণ করতে হবে আমাদের, আর এর জন্য লাগবে দীর্ঘ সময়। 1.5 বছরের একটা সরকারি চুক্তি হয়েছে। তার মানে 1.5 বছর আমাকে বাংলাদেশের বাইরে আপনজনদের থেকে দূরে থাকতে হচ্ছে। পাসপোর্ট ভিসা আমাদের আগে থেকে অফিসিয়ালি করা ছিল। প্লেনের টিকিট কনফার্ম করা হয়েছে। আর মাত্র 2 দিন আছে এখানে, 2 দিন পরে এয়ারপোর্টে, তারপর দেশের বাইরে। সায়েম ধীরে সুস্থে কথা শেষ করলো। তাহমিনা এবার পূর্ণ দৃষ্টিতে সায়েমের দিকে তাকালো। ওর চোখের কোণে রূপালি অশ্রুকণা চিকচিক করছে। স্পষ্ট স্বীকারোক্তিতে জানালো, আপনি যখন যাবেনই তবে আপনাকে আমার এত আপন ভাবার অবকাশ কেন দিলেন? বাজে বিহেভ করতেন, দরকার হয় বেয়াদবি করার জন্য টর্চার করতেন, জোর জবরদস্তি করতেন, বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ভালোভাবে না বুঝিয়ে একটার বদলে 100টা থাপ্পড় দিতেন। তবুও আপনার প্রতি আমার ঘৃণা জন্মাতো, অন্তত ভালো লাগা জন্ম নিত না। এখন এই দহনের অনলে পুড়িয়ে ছারখার করে দিয়ে যাওয়ার যন্ত্রণা আমি কিভাবে সইব সায়েম? তাহমিনা, দেখুন, আমার আগে থেকে অনেকগুলো বাজে অভ্যাস ছিল। একথা অনেকেই বলতো, এই যেমন উগ্রতা, বেয়াদবিপনা আর স্পষ্টবাদিতা। আমার স্পষ্ট স্বীকারোক্তিকেও মানুষ বাজে আচরণ বলতো। প্রথম দুটো বাদ দিতে পারলো, এই তৃতীয় আচরণটা নিজের মধ্যে থেকে বাদ দিতে পারিনি। আর এই আচরণ থেকে স্পষ্টভাবে বলছি, আমার এখন আর নীরবের কথা মনে পড়ে না। আশ্চর্যের ব্যাপার হলো, সেদিন রাতে আপনি বোঝানোর পরে নীরবের কথা হয়তো 2-1 বার মনে পড়েছিল, তাও নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে আফসোস হওয়ার সূত্র ধরে। গত 2 দিনে একবারও আমার মাথায় নীরবের নামটা পর্যন্ত আসেনি। এসেছে আপনার নাম। হয়তো এটা স্বার্থপরতা বলবে পরলোকে শুনলে, যে বিয়ে হতে না হতেই দীর্ঘদিনের সম্পর্কের প্রাক্তন প্রেমিককে ভুলে স্বামীর কথা ভেবে নিয়েছে অকপটে। তবে লোকে যাই বলুক, আমি এমন স্বার্থপরই হতে চাই, অন্তত ওই চিটার বদমাস্টার কথা না মনে করে আপনার মতো একজন চমৎকার মানুষের কথা ভেবে। আপনি বোধহয় আমাকে সেই সুযোগটা দিচ্ছেন না মেজর। সায়েম এবার দীর্ঘশ্বাস ফেলল। কি বলে তাহমিনাকে সান্ত্বনা দেবে সে ভেবে পেল না। শুধু মনে হতে লাগলো তাহমিনার সাথে সে অন্যায় করছে, মেয়েটার দিক ভাবছে না। নিয়তি কি নিষ্ঠুর পরিকল্পনা করে ফেলল সায়েম আর তাহমিনার 1.5 বছরের দূরত্ব তৈরি করার জন্য। অথচ গল্পটা এমন হতে পারত। বিয়ের সপ্তাহখানেক পরে সায়েম যথারীতি ঢাকা ক্যান্টনমেন্টে ফিরে গেছে। সেখানে জব করছে। ছুটির দিনগুলোতে এসে পরিবারের সাথে সময় কাটাচ্ছে। তাহমিনার সাথে বৈবাহিক সম্পর্ক দারুণভাবে এগোচ্ছে। অথবা এও হতে পারত তাহমিনাকে ক্যান্টনমেন্টের সঙ্গে করে নিয়ে গেছে সায়েম। তারপর তাদের সম্পর্কটা আর 5টা সাধারণ দম্পতির মতোই সুন্দর সংসার চলছে। কিন্তু তা আর হলো না, শুধুমাত্র একটা মিশনের জন্য। তবে ব্যাপার না, মেজর সায়েম ইব্রাহিম কঠিন পরিস্থিতি সামলাতে জানে। এ ব্যাপারে সে দক্ষ। তার সংস্পর্শে আগুনও গলে বরফ হয়ে যায়। সায়েম এবার ধাতস্থ করলো নিজেকে। সামনে বসে থাকা অর্ধাঙ্গিনীকে টেনে জড়িয়ে ধরে রাখলো বুকের ভেতরে। তাহমিনা কোনো কথা বলল না, না কোনো প্রতিক্রিয়া। ওই বিশাল চওড়া বুকের মাঝে ছোট্ট পাখির ছানার মতো শরীরটার ভার ছেড়ে দিয়ে চোখ বুজে বসে রইল। স্বভাব সুলভ তাহমিনার মাথা হাত বুলিয়ে দিতে দিতে সায়েম বলল, 1.5টা বছর। ধৈর্যহারাদের জন্য বেশি সময়, আর ধৈর্যশীলদের জন্য কম সময়। ধৈর্য ধরতে শিখুন তাহমিনা, অপেক্ষা করুন। অপেক্ষার ধৈর্যের ফল বরাবরই মিষ্টি হয়।
আপনি আমাকে সুন্দর একটা জীবনের সন্ধান দিয়ে সেখান থেকে নিজেই সরে যাচ্ছেন। এটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে সায়েম। আপনি আমাকে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছেন, তাদের গুরুত্ব বুঝিয়েছেন। এই যে দেখুন না, এখন প্রায় প্রতি ঘন্টায় আমি মা বাবার সাথে ফোন কলে কথা বলছি প্রাণ খুলে। আপনার পরিবারকে নিজের পরিবার ভেবে আপন করে নিয়েছি। নীরব নামক একটা কালো অধ্যায়কে ভুলে গেছি। এখন আপনি যদি আমার এই সুন্দর রঙিন জীবন থেকে দূরে সরে যান, তাহলে আমার জীবনটা আবারও যদি ধোঁয়াশায় ঢেকে যায়, তবে কেন স্যাম? এমন কেন হবে আমার সাথে? আপনি শান্ত হন তাহমিনা। দূরত্ব গুরুত্ব বাড়ায়। নিয়তিতে যা আছে তাই হচ্ছে, এতে কারো হস্তক্ষেপ নেই। মাঝখান থেকে কিছু মানুষের কষ্টে কষ্টের পরিধি বাড়ছে। তবে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি না থাকলে আপনার জীবনটা ধোঁয়াশায় থাকবে না, এমন রঙিনই থাকবে। আপনার আমার পরিচয়ের বেশি দিন হয়নি, তবে আপনাকে আমি যে জীবন আদর্শ শিখিয়েছি, তাতে আপনার জীবনের আর কোনো পরিবর্তন ঘটবে না। শুধু 1.5 বছর আমি থাকবো না, এই যা। তবে আমাকে 1.5 বছর পরে ফিরে আসতেই হবে। না এসে আর যাবো কোথায় বলুন? তাই একথা ভেবে অন্তত খুশি থাকুন তাহমিনা, মন খারাপ করবেন না। আপনার মন খারাপ দেখতে আমার ভালো লাগছে না। আমি আপনাকে 7 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য চাই সায়েম। আপনি জীবনসঙ্গী হিসেবে চমৎকার একজন মানুষ। সায়েমকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল তাহমিনা। সায়েম ওর ঠোঁট তাহমিনার মাথার এলোমেলো চুলের মাঝে ছুঁয়ে বলল, আমি সারা জীবন আপনারই থাকবো তাহমিনা, শুধু 1.5 বছরের অপেক্ষা। তাহমিনা চুপটি করে রইল সায়েমের বুকে। বহু সময় কেটে গেল। তাহমিনার মনে হলো যুগের পর যুগ কেটে গেছে। ছোটবেলা একমাত্র বাবার বুকে মাথা রেখে এরকম শান্তি পেয়েছিল, বর্ষার আশ্রয়স্থল মনে হয়েছিল, নিজেকে নিরাপদ ভাবতে পেরেছিল। দ্বিতীয়বার সায়েম নামক চমৎকার পুরুষটির বুকে মাথা রেখে একই অনুভূতি হচ্ছে তাহমিনার। আচ্ছা, একজন মানুষের স্বভাব আচরণ, জীবনাদর্শন কতটা চমৎকার হলে অমতের বিয়ে তো সেই মানুষটাকে অল্প কদিনই পছন্দ করে ফেলা যায়। তাহমিনা ভেবে পায় না, ভাবতেও চায় না, শুধু জানে মেজর সায়েম ইব্রাহিম একজন চমৎকার মনের মানুষ, তার বাবার পরে দেখা দ্বিতীয় সুন্দর পুরুষ। সায়েম তাহমিনাকে বলল, চলুন ব্যালকনিতে গিয়ে বসি। দুজনে উঠে ব্যালকনিতে চলে গেল। সেখানে ঝোলানো দোলনায় বসে বাইরের খোলা আসমান দেখতে লাগলো। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে সায়েম বলল, আপনার তো এবার এসএসসি এক্সাম দেওয়া হয়েছে তাই না? হ্যাঁ। হ্যাঁর বদলে জি বলবেন। জি শব্দটা হ্যাঁর চেয়ে ভালো আর মার্জিত শোনায়। তাহমিনা মাথা নাড়িয়ে বলল, জি। সায়েম ওর মাথা হাত রেখে বলল, আমি যাওয়ার আগে মাকে বলে যাব আপনার ভার্সিটি অ্যাডমিশনের ব্যাপারে। আপনাকে চিন্তা করতে হবে না পড়াশোনার ঝামেলা নিয়ে, মা হেল্প করবেন। আচ্ছা, তাহমিনা আস্তে করে জবাব দেয়। সায়েম এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল, এবার পূর্ণ দৃষ্টিতে তাহমিনার দিকে ফিরে তাকায়। তাহমিনার চোখে চোখ রেখে বলে, আপনার কি মন খারাপ তাহমিনা? কই না তো। সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল তাহমিনা। বোঝাতে চাইল তার মোটেও মন খারাপ নয়, অথচ স্পষ্ট ওর চোখে মুখে মন খারাপের ছাপ দেখতে পাচ্ছে সায়েম ইব্রাহিম। সায়েম কিছু বলল না, সঙ্গে সঙ্গেই ঠোঁটে ঠোঁট চেপে গম্ভীরতার সাথে তাহমিনার মুখের দিকে তাকিয়ে রইল। তাহমিনা মাথা নত করে বসে আছে, একবারের জন্য সায়েমের দিকে তাকাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে মাথা তুলল তাহমিনা। তখনও সায়েম একইভাবে তাহমিনার দিকে তাকিয়ে আছে। এবার চোখ বুজে বেশ জড়তা ভাব নিয়ে তাহমিনা ভেঙে ভেঙে বলল, আই নিড ইউ রাইট নাও। সায়েম চমকে তাকালো তাহমিনার মুখের দিকে। তাহমিনার চোখের পাতা পিটপিট করে কাঁপছে, তবে স্বাভাবিক রয়েছে। সায়েম ঠোঁট টিপে নিঃশব্দে হাসলো। তাহমিনাকে উদ্দেশ্য করে আসতে বলল, কাছে আসুন। তাহমিনাও নীরবে এগিয়ে গেল সায়েমের কাছে। শুল্কপক্ষের দ্বিতীয় প্রহরে চাঁদ রাতের গাঢ় নীল আসমানের মধ্যভাগে এসে জলজল করে নিজের উপস্থিতি জানান দিতে লাগলো। সায়েমের আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যদিও কারণটা তাহমিনাই। শান্ত, কঠোর নিয়ম নিগড়ে আবদ্ধ মেজর সায়েম ইব্রাহিম অশান্ত হয়েছে হুট করে। তার জগতের নিয়ম নীতির হেরফের হয়েছে প্রথমবার। এই সব কিছুর জন্য সে তাহমিনাকে দায়ী করেছে। তাই সাত সকালে তাহমিনার ঘুম ছুটে ওর হাতের 1 কাপ চা পানের ইচ্ছা প্রকাশ করে আবারও কাঁথার মধ্যে ঢুকে গেছে সায়েম। তাহমিনার কখনোই 10টার আগে ঘুম ভাঙে না। জীবনে এই প্রথম সায়েম ইব্রাহিমের জন্য সাত সকালে ঘুম ছুটে সে রান্নাঘরের দিকে ছুটেছে। রেহেনা পারভিন আর ডলি বেগম রান্নাঘরে ছিলেন,
ভোরে উঠে তারা শোয়ার ঘরের দিকে পাও মারান না। দুপুর পর্যন্ত রান্না বান্না করে তারপর একেবারে গোসলে যান। গোসল সেরে দুপুরের খাওয়ার আয়োজন করেন। এভাবেই চলে তাদের প্রতিদিনকার রুটিন। একদিনে বেশ কয়েকবার রান্নাঘরে আসা হয়েছে তাহমিনার, দুপুরের রান্নার জন্য সাহায্য করতে। তবে সকালবেলায় প্রথম তাহমিনাকে রান্নাঘরে দেখে ভীষণ অবাক হলেন রেহেনা পারভিন আর ডলি বেগম। রেহেনা পারভিন তাহমিনাকে জিজ্ঞাসা করলেন, এত সকালে তুমি রান্নাঘরে যে মা? তাহমিনা ইতস্ততভাবে চোখ মেঝেতে রেখে বলল, ওনার জন্য চা বানিয়ে নিয়ে যাব মা, আমার হাতের চা টেস্ট করতে যাচ্ছেন। তাহমিনার কথা শুনে রেহানা পারভিন আর ডলি বেগম নিজেদের দিকে তাকিয়ে তাহমিনার অগোচরে মুস্কি হাসলেন। রেহানা পারভিন মনে মনে খুশি হলেন খুব। যাক, তার আশঙ্কা দূর হলো। তিনি আশঙ্কা করেছিলেন অমতের বিয়েতে বোধহয় দুজনের মধ্যকার সম্পর্কে ঝামেলা হতে পারে, সম্পর্ক গড়তে অনেক সময় লাগতে পারে। কিন্তু তা আর হয়নি, বরং সায়েম আর তাহমিনার সম্পর্কটা সুন্দরভাবে এগোচ্ছে। আশ্চর্যজনকভাবে এই অল্প দিনই তাহমিনাকে নিজেদের অনেকটা আপন করে নিতে পেরেছে তারা। তাহমিনাও তাদের সাথে মিশে গেছে দারুণভাবে। এটুকুই তো রেহানা পারভিনের এই সংগ্রামী জীবনের প্রাপ্তি। বিছানায় সায়েমের পাশে বসে আছে তাহমিনা। সায়েম আতশোয়া হয়ে তাহমিনার আনা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তাহমিনা গালে হাত দিয়ে এক ধ্যানে তাকিয়ে সায়েমের চায়ের কাপে চুমুক দেওয়া দেখছে। ভাবছে, একটা মানুষের খাওয়ার ধরনও এত মার্জিত সুন্দর হতে পারে কিভাবে। পরম তৃপ্তিতে চাটুকু শেষ করে তাহমিনার দিকে তাকিয়ে দারুণ একটা হাসি দিয়ে মেজর বলল, আপনার হাতে চা তো দারুণ হয়েছে সুলতানা। তাহমিনা লাজুক হেসে বলল, ধন্যবাদ। সায়েম একটু রসিকতা করে বলল, আসলেই কি সুন্দর হয়েছে, নাকি আপনার প্রতি আমার মহব্বতের ভ্রমে এমন মনে হচ্ছে? কথাটা নিছকই মজার ছলে বলল। লজ্জায় গুটিয়ে গেল তাহমিনা। ওর এমন অবস্থা দেখে চায়ের কাপ ট্রেতে রেখে তাহমিনাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে সায়েম বলল, এত সুন্দর চা আপ্যায়নের জন্য আপনাকে একটা সুন্দর উপহার দেওয়া উচিত নয় বলুন? না হলে যে অন্যায় হবে। কথাটা বলে সঙ্গে সঙ্গে তাহমিনার কপালে টুপ করে একটা চুমু খেয়ে শুয়ে পড়ল সায়েম। তাহমিনা লজ্জায় সম্পূর্ণ গুটিয়ে যায়। তাহমিনা হঠাৎই বলে, আপনি কখনো প্রেমিক পুরুষ হননি মেজর? আগে কখনো হওয়ার সুযোগ হয়নি, তবে এই যে এখন হচ্ছে আপনার জন্য। তবে ফ্লার্টিং করতে পারবেন আমার সাথে? দেখি আপনি কেমন ফ্লার্টিং করতে পারেন। সায়েম মিষ্টি করে হেসে বলল, পারবো কিনা জানি না, চেষ্টা করতে পারি আপনার জন্য। শুরু করা যাক তবে। একদম লিগ্যাল ফ্লার্টিং করবেন কিন্তু। আপাতত মনে করুন আপনি প্রেমিক আর আমি আপনার প্রেমিকা। যথাজ্ঞা সুলতানা। সায়েম মাথা নাড়িয়ে সায় দিল। বিপরীতে তাহমিনা বলল, আপনি আমাকে ভালোবাসেন? না বাসার উপায় আছে? কতটা ভালোবাসেন? সীমাহীন সাগরের বুকে আকাশের বিশালতার সমান। এর বেশি কেন নয়? এতটুকুই ভালোবাসেন শুধু? এর বেশি ভালোবাসলে যে ভালোবাসা ডুবে যাবে। কেন, কিভাবে? টাইটানিক জাহাজ তুলনামূলক আকারে বেশি বড় বানানোয় ডুবে গিয়েছিল। সেরকম তুলনামূলক বেশি ভালোবাসলে ভালোবাসাও ডুবে যাবে। সরুন, আপনার ফ্লার্টিং স্কিল ভালো নয়। এভাবে কেউ ফ্লার্টিং করে নাকি? যুক্তিহীন ফ্লার্টিং। কিসের সাথে কিসের তুলনা? কোথায় টাইটানিক আর কোথায় ভালোবাসা? সায়েমের বুকে ঠেলা মেরে সরিয়ে দিয়ে হতাশার সুরে কথাটা বলল তাহমিনা। উঠে চলে যাবে তখনই সায়েম ওকে টেনে বুকের উপর ফেলল। তাহমিনা হকচকিয়ে গেল। ওকে নাস্তানাবুদ হতে দেখে সায়েম হেসে ফেলল। তাহমিনাও খিলখিলিয়ে হেসে উঠল। আজ মেজর সায়েম ইব্রাহিমকে বিদায় দেওয়ার দিন। বিকালে সায়েমের যাওয়ার কথা রয়েছে। সায়েমের অনুরোধ আজ দুপুরের রান্নাটা তাহমিনাই করেছে। সায়েম অবশ্য মজা করে তাহমিনাকে রান্নার কথা বলেছিল, তবে তাহমিনা গুরুত্ব দিয়ে ভেবে নিল কথাটা। দুপুরে তাহমিনা রান্না করা খাবার খেয়ে ইব্রাহিমের মনে হয়েছিল, এই মেয়ের এত গুণ, অথচ বেশিরভাগ খোলসে আব্রত করা। মেয়েটা কাউকে বুঝতে দেয় না, সাধারণত্ব নিয়ে থাকে। বউ হিসেবে যে মেয়েটা এতটা চমৎকার হবে, উগ্র আচরণ থেকে যে এমন ভদ্রে উন্নীত হয়ে উঠবে, তা ভাবতেও পারেনি সায়েম ইব্রাহিম। মেয়েটাকে তার দারুণভাবে মনে ধরে গেছে। ওই সরল বোকাশোকা চেহারাটা একদম গেঁথে নিয়েছে হৃদয়ের মধ্যিখানে। বিকালেই সায়েম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। বিমানবন্দরে পৌঁছাতে প্রায় 3.25 ঘন্টার মতো সময় লাগবে। তারপর রাত 10টায় ফ্লাইট। বিকাল 3টা। মাত্র মায়ের ঘর থেকে বের হয়ে এসেছে সায়েম।
এখনও সে যাওয়ার জন্য পোশাক আশাক পরিধান করেনি। রুমে গিয়ে ফর্মাল পোশাক পরবে। তার আগে এসেছিল মায়ের সাথে একান্তভাবে দেখা করে নিতে। যাওয়ার আগে তাড়াহুড়োয় তেমন কথা হবে না। যদিও গতকাল প্রায় অর্ধেক রাত পর্যন্ত সে মায়ের সাথে গল্প করেছে, তার ছোটবেলার গল্প, বাবার জীবনের গল্প, তবু বহু কথা যেন অপূর্ণ ছিল। মায়ের ঘর থেকে যখন ইব্রাহিম বের হয়েছে তখন ওর চোখে মুখ লাল, শ্যামলা মুখ বিষাদে নীলবর্ণ ধারণ করেছে। তার মা ঘরের ভেতর গুনগুনিয়ে কাঁদছে। আরও কিছুক্ষণ বসে মায়ের সাথে কথা বলার ইচ্ছা ছিল সায়ামের, তবে মায়ের কান্না তার সহ্য হলো না। ড্রয়িং রুমের সোফায় পরিবারের কিছু সদস্যকে দেখতে পেল সে। চাচাতো ভাই একটা হোস্টেল থেকে ফিরেছে সকালে। সায়াম দীর্ঘদিনের জন্য চলে যাবে, তাই দেখা করতে এসেছে। বয়সে প্রায় 9.5 বছরের বড় ভাইকে দেখে এগিয়ে এসে সালাম দিল বাদল। সায়াম সালামের জবাব দিয়ে বলল, শুনলাম সকালে এসেছিস, তা এতক্ষণ কোথায় ছিলে? তোর টিকিটিও তো দেখতে পেলাম না সারাদিনে। 12টার দিকে আমরা আড্ডা দিলাম, সেখানেও ছিলি না। এমনকি দুপুরে খাবার টেবিলেও তোকে দেখলাম না। এসেই খেলতে গিয়েছিলাম ভাইয়া, একটু আগে ফিরেছি। তোকে না কতবার বলেছি বাড়ি আসলে এখানে ওখানে খেলতে চলে যাবি না। তুই যাদের সাথে খেলতে যাস ওদের স্বভাব আচরণ ভালো না, বড্ড বেয়ারা হয়ে গেছিস। যা এখন গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। আমি যাওয়ার পরে যেন ফোনে কারো কাছে শুনি না তুই বাড়িতে এসে ওইসব ছেলেদের সাথে খেলতে যাস, ওকে? জি ভাইয়া, আর কখনো এমন হবে না। বাদল মাথা নত করে অপরাধীর মতো, ভুল স্বীকারোক্তের মতো ভদ্রভাবে মাথা নাড়ায়। তাদের বাবা চাচারা সবাই দেশের বাইরে, তবুও কখনো বিপথে যাওয়ার সুযোগ পায়নি, শুধুমাত্র সায়েমের জন্য। বড় ভাই হিসেবে সায়েম ভাই বোনদের ক্ষেত্রে অতিরিক্ত কঠোর, এক চুল পরিমাণও ছাড় দেয় না, দোষ পেলে শাস্তি দেয়। বাদলকে আরও দুটো কড়া কথা শোনানোর প্রস্তুতি নিচ্ছিল সায়েম। তখনই মেজো চাচির গলা শোনা গেল, ও সায়েম, যাবি না? দেরি হয়ে যায় তো, তারপর প্লেন তোরে রেখে চলে যাবে দেখিস। মেজো চাচির কথা শুনে ব্যস্ত হয় সায়েম। দেয়াল ঘড়িতে সময় দেখল 4টার কাছাকাছি সময়। দ্রুত দোতলায় নিজ ঘরের উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ালো। তাহমিনা মনোযোগ ও যত্ন সহকারে সায়েমের ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিল। এই কাজ সবসময় ইব্রাহিম নিজেই করে, তবে আজ তার নিয়মের আমূল পরিবর্তন ঘটেছে। তাহমিনা নিজে দায়িত্ব নিয়ে এই কাজ করতে চেয়েছে। সায়েমও নির্দ্বিধায় তাহমিনার ওপর দায়িত্ব তুলে দিয়েছে। ঘরে ঢুকে তাড়াহুড়ো করলো সায়েম। হন্তদন্ত হয়ে বলল, তাহমিনা, গোছানো শেষ? না হলে দ্রুত করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলতে বলতে আলমিরা থেকে পোশাক বের করে নিয়ে বাথরুমে চলে গেল সায়েম। তাহমিনা না তাকিয়ে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে সে কঠোর পণ করেছে, সায়েমের সামনে আজ দুঃখ প্রকাশ করবে না, মন খারাপও করবে না, আর না কান্নাকাটি। একদম শান্ত থাকবে, একজন সিভিলিয়ানের বইয়ের যেমন হওয়া উচিত। শান্তশিষ্ট, কঠোর ধৈর্যশীল, শক্ত হৃদয়ের অধিকারী। তাহমিনা সেরকম হওয়ারই চেষ্টা করছে। সায়েম যখন বাথরুম থেকে বের হয়ে আসলো তখন ওর পরনে ফর্মাল পোশাক। সায়েম তাড়াহুড়ো করতে লাগলো। গোসল সেরে এসেছে আরেকবার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গামছা দিয়ে চুল মুছতে লাগলো। পেছনে বিছানার দিকে না ফিরেই চুল আশ্রাতে আশ্রাতে তাহমিনাকে জিজ্ঞাসা করলো, তাহমিনা, গোছানো হয়ে গেছে? জি, হয়ে গেছে। কথাটা বলেই তাহমিনা চুপ করে গেল। সায়েম একবার ওর দিকে ফিরেও দেখছে না। মারাত্মক কষ্ট অনুভব করছে তাহমিনা। পরিবেশ নীরব হয়ে গেল। সায়েম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেই ব্যস্ত ছিল। তখন পেছন থেকে একটা উষ্ণ নারী দেহ তার সদ্য গোসল করে আসা শীতল শরীরকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। সায়েমের পিঠে বুক মিশিয়ে হাত দুটোর বুকে শক্ত করে চেপে ধরে রেখেছে তাহমিনা। সায়েম সেই কোমল হাত দুটোকে জড়িয়ে ধরে বলল, তাহমিনা। সঙ্গে সঙ্গে ধৈর্যের বাঁধ ভাঙল। তাহমিনা ফুঁফিয়ে কেঁদে উঠল। সায়েম তো এটাই চায়নি, এজন্যই সে তাহমিনার দিকে ফিরেও তাকায়নি। ওই চোখে চোখ পড়লে রূপালী অশ্রু সহ্য করতে পারবে না ইব্রাহিম। ধৈর্যশীল পুরুষ সে, ভয়ঙ্কর শক্ত মনের অধিকারী। সান্ত্বনা দিতে জানে, ভালোবাসতে জানে, জীবনাদর্শ শেখাতে জানে, কিন্তু কাছের মানুষের কষ্ট সহ্য করতে জানে না। এই তো মাত্র এই কারণেই মায়ের ঘর থেকে বেরিয়ে আসলো। এখন কি এ ঘর থেকেও বের হয়ে যাবে? অন্তত এই করুণ কান্নার সুর বুকে এসে বিঁধবে না। কিন্তু না, সায়েম সেরকম কিছুই করল না। পেছনে ফিরে তাহমিনার মুখ দুহাত দিয়ে তুলল। তাহমিনা চোখ নামিয়ে রেখেছে। চোখের নোনা জল গাল গড়িয়ে ঠোঁটের উপরে গিয়ে পড়ছে।
সায়েম নিঃশব্দে মুখটা নামিয়ে নিয়ে আসলো তাহমিনার মুখের নিকটে। ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে নোনা জলটুকু শুষে নিল। ছেড়ে আসতে চাইলেও তাহমিনা ছাড়ল না। শীতল স্পর্শে ওর উষ্ণ তাপদায়ক শরীরে কাটা দিচ্ছে। সায়েমের স্পর্শ ওর হুঁশ জ্ঞান হারিয়ে দেয় সবসময়। তার স্বামীর স্পর্শ, এটা তো তার অধিকার। অনেকক্ষণ যাবৎ দুজন নরনারী নিজেদের হৃদয়ের দহনে পুড়ে ছারখার হলো। সায়েম হুঁশেই ছিল, আর সীমাতেও। না, মায়া বাড়ানো যাবে না। মায়া বাড়লে ছেড়ে যেতে কষ্ট হবে। তাহমিনার ঠোঁট ছেড়ে ওর কপালে কপাল ঠেকালো সে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর বলল, এই অশ্রু আজ আমি শুষে নিলাম চিরজীবনের জন্য। আর কখনো যেন না শুনে আপনি কেঁদেছেন, ভুলেও না। মেরে পুঁতে ফেলবে একদম। তাহমিনা তখনও চোখ বুজেছিল। শরীরের মারাত্মক মোহনীয় উষ্ণতা সায়েমের শরীরে ছড়িয়ে দেওয়া নাকে নাক ঘষে পুনরায় চোখ বুজে বলল, আমি আপনার অপেক্ষায় থাকব মহাবীর রুস্তম। আপনি শীঘ্রই ফিরে আসুন। সুলতানা, তাহমিনা আপনার অপেক্ষার প্রহর গুনবে প্রতিনিয়ত। তাহমিনার বোকা বোকা কথা শুনে হেসে ফেলল সায়েম। ওর গালে দুহাত আঙুল দ্বারা আলতোভাবে চেপে ধরে বলল, আপনি ফ্যান্টাসির জগতে আছেন তাহমিনা, বাস্তবে আসুন। দেখুন, আমি মেজর সায়েম ইব্রাহিম, মহাবীর রুস্তম নই। যে জাবুলিস্তান জয় করেছিল, যে ভুলবশত নিজ পুত্র সৌরভকে হত্যা করেছিল রণাঙ্গনে। আর আপনি হলেন তাহমিনা, আমার সুলতানা তাহমিনা। মহাবীর রুস্তমের স্ত্রী সুলতানা তাহমিনা নয়। রুস্তম আর তাহমিনার সন্তান ছিল সোহরাব। বিদায়কালে তাহমিনা অন্তঃসত্ত্বা ছিল, আর আপনি নিজেই এখন একটা বাচ্চা মানুষ। কথাগুলো বলে সশব্দে হাসে সায়েম ইব্রাহিম। তাহমিনা কিঞ্চিত প্রতিবাদ করে বলে, মোটেই না। আপনি আমাকে সুলতানা তাহমিনা সম্বোধন করেন, তাই আমার কাছে আপনিই মহাবীর রুস্তম। যে জাবুলিস্তান জয় না করল, দেশের জন্য কাজ করে। সায়েম মুস্কি হেসে তাহমিনার কপালে চুমু খেয়ে বলে, সুলতানা তাহমিনা, এবার বিদায় নেওয়ার পালা আমার। আজ্ঞা করে আপনার মহাবীর রুস্তমকে এখন সুন্দরভাবে বিদায় দেন তাহলে। তাহমিনা পাল্টা সায়েমের কপালে টুপ করে একটা চুমু দিয়ে বলে, যাত্রা সুন্দর হোক, যুদ্ধের জন্য শুভকামনা। পুনরায় আপনার তাহমিনার নিকটেই ফিরে আসুন। সুলতানা তাহমিনা আপনার অপেক্ষায় থাকবে মহাবীর রুস্তম। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।